আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক প্রিয় দর্শক, আপনারা জানেন বেশ কতগুলি ইস্যু আমরা নিয়মিত আলোচনা করি। সেগুলো হলো রাজনীতি এবং রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিভিন্ন কর্মকাণ্ড, জীবন আচরণ। আমরা আজকে আলোচনার জন্য যখন বিষয় ঠিক করছিলাম, আমাদের আজকে আলোচনার জন্য যিনি অতিথি হিসেবে আমন্ত্রিত আছেন, আপনারা তো আপনাদের কাছে খুবই পরিচিত প্রবীণ সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আরশাদ ভাই শুরু থেকে একটা কথা বলে আসছেন, বেশ জোর দিয়ে। উনি ওনার নিজস্ব যে ফেসবুক পেজ আছে সেখানেও লেখেন, আমাদের এই অনুষ্ঠানে বহুবার উনি বলেছেন, সেটা হলো যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের, তারা কেন নিজেদের সম্পদের হিসাব দেন না। এটা নিয়ে ওনার বহুদিনের প্রশ্ন, এবং উনি নিয়মিতই বলছেন, আমরাও বলছি। কিন্তু আমরা যে বলছি এটা মনে হয় সম্ভবত আমরা দুজনই শুনছি এবং আপনারা শুনছেন, আর কেউ না। যাদের শোনার কথা তারা শুনছেন না, তাদের আচার আচরণে বোঝাও যাচ্ছে না তারা সেটা শুনছেন কিনা, অথবা শুনলে সেটাকে গুরুত্ব দিচ্ছেন। আরশাদ ভাই যে জিনিসটা বলছিলেন বারবার, সেটা হলো যে সম্পদের হিসেব নিয়ে এসব এত কথাবার্তার মধ্যে উনি সরকারের একজন উপদেষ্টা মিস্টার ফজল কবির খান, ওনার একটা ইন্টারভিউ কথা উল্লেখ করছিলেন যে তিনি নাকি সেখানে বলেছেন যে সম্পদের হিসাব দিলে পরে নাকি বিতর্ক তৈরি হতে পারে। এটা নিয়েও আরশাদ ভাইয়ের কিছু মন্তব্য আছে। আমরা আলোচনার শুরুতে আরশাদ ভাইয়ের এই আলোচনাটা একটু শুনে আসি। আরশাদ ভাই, আপনি যে কথাটা বলেছিলেন যে প্রথম আলোর ইন্টারভিউ নিয়ে, সেটা নিয়ে আপনার কেন আপত্তি এবং কেন আপনার কি মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখি যে ইউনূস সাহেব বা সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও নাই, কিছুই। এটা আগেই বলে নেই আর কি। আমাকে অনেকেই বলছে যে আপনি এই ইউনূস সাহেবকে নিয়ে পড়ে আছেন কেন। তো তার উত্তর আমি একটাই দেই যে তারা কেউ যখন ক্ষমতার বাইরে থাকে সেটা নিয়ে আমাদের আলোচনা করার, সেটা সাংবাদিক হিসেবে অন্তত আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো, আমি যেটা মনে করি, হয়তো আমি ভুল হতে পারি, যে আপনি যখন সরকারে বা আসবেন বা ক্ষমতাসীন হবেন, তখন আপনাদের মধ্যে বা আপনার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, বিশেষ করে আর্থিক স্বচ্ছতা। তার কারণ আমরা গত 54 বছর থেকে দেখছি একই ব্যাপার, যে সরকারে যারা আসে তারা সমস্ত জবাবদিহিতার বাইরে, অথচ তারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা দেয়। তারপরে বাড়ি ফ্রি গাড়ি, পাইক পেয়াদা, বিদেশে যাচ্ছেন। তো এখানে তো একটা জনগণের টাকা ব্যয় হয়। তো জনগণের টাকা যেখানে ব্যয় হবে সেখানে তো আমাদের একটা জবাবদিহিতা থাকতে হবে। এটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই কথাটাই আমি বলার চেষ্টা করছি প্রথম থেকেই। এবং আমি জানি না আপনাদের মনে আছে কিনা, 2024 সালের 8ই আগস্ট যখন ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেন বা শপথ নেন, তার 2 দিন পরে আমি একটা খোলা চিঠি লিখেছিলাম ওনার কাছে। ওনার সঙ্গে আমার আগেই পরিচয়, ওনাকে আমি বহুবার ইন্টারভিউ করেছি। তো যা হোক, উনি ভালো মানুষ হিসেবে পরিচিত, সম্মানিত, নোবেল পেয়েছেন, পিএইচডি ডিগ্রি, দেন সবকিছু ঠিক আছে। তখন আমি বললাম যে স্যার, আপনি অন্যান্য শাসকদের মতো তো না, অর্থাৎ আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনি আসার পরপরই আপনার সম্পদের হিসাবটা জনগণকে জানাবেন, এবং আপনার সঙ্গে যারা আছেন তাতে দুটো কাজ হবে। একটা হবে যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসে তাদের একটা অব্লিগেশন থাকবে, বাধ্যবাধকতা থাকবে, এবং জনগণ জানতে পারবে যে তারা ক্ষমতায় আসার আগে কি ছিল এবং যাওয়ার পরে তাদের কি শক্তি হয়েছে। এবং এতে করে হয়তো বা দুর্নীতির পরিমাণটা কমবে। তখন জানবে যে দেশের জনগণ তো আমাদেরকে নোটিশ করছে, আমাদেরকে স্ক্রুটিনির মধ্যে রেখেছে। আর দ্বিতীয় কথা বলেছিলাম যে আপনি অনুগ্রহ করে আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় সেটা নিশ্চিত করবেন। তার কারণ ক্ষমতাসীনরা কখনো আইনের ধার ধারে না, তারা বিচার বিভাগের ধার ধারে না। এই দুটো জিনিস আপনারা করলে অন্তত দেশের আগামীকালকে পরিবর্তন না হলেও অন্তত আগামী 3-4 বছরের মধ্যে একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পারবো, যে এখানে পয়সা দিয়ে বা ক্ষমতা ব্যবহার করে আইনকে কেনা যাবে না, বিচার কেনা যাবে, যাতে করে সাধারণ মানুষের মধ্যে দেশের প্রতি বা যারা শাসক গোষ্ঠী আছে তাদের প্রতি মানুষের আস্থা জন্মায়। তো 13 তারিখে, অর্থাৎ ক্ষমতায় আসার 5 দিন পরে 13 তারিখে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিন,
এবং সেখানে অনেক কথাই বললেন যে আগের সরকার কি করেছে, ওগুলোতে যাচ্ছি না। উনি বললেন যে আমরা এই মানে নৈতিকতার স্বার্থে আমরা আমাদের যে হিসাব সম্পদ আছে এটা আমরা প্রকাশ করব, জনসমক্ষে জানাবো। আর উনি বললেন যে শুধু উপদেষ্টা পরিষদ না, সরকারের বড় বড় কর্মকর্তা যারা আছেন তাদেরকেও এটা বাধ্যতামূলক, তাদেরকে এটা দিতে হবে এবং তাদেরকে মানুষের কাছে জানাইতে হবে। ভালো কথা। এরপরে দিনের পর দিন চলে যায়, ওটা নিয়ে আর কোনো কথা হয় না, কিছুই হয় না। তারপরে এখন তো 15 মাস চলছে, আজকেই তো 15 মাস, আজকে 8 তারিখ, 15 মাস হয়ে গেল। জি, এ পর্যন্ত কোনোদিন আমি বহুবার এটা লিখেছি, বলেছি। কিছুদিন আগে, মানে সপ্তাহ 3 আগে দেখলাম, হ্যাঁ 3 সপ্তাহ বা প্রায় এক ইয়েতে আগে, গত 14ই সেপ্টেম্বর উপদেষ্টা ফজল কবির খান, উনি সবাই ওনাকে খুব সৎ ভাবেন, আমি নিজেও মনে করি ভালো মানুষ, মানে খোলামেলা কথাবার্তা বলেন। উনি প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে উনি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, নিজের মন্ত্রণালয় সম্পর্কে আলোচনা, দুর্নীতি নিয়ে কথা বলেছেন। দুর্নীতির এক জায়গায় বলেছেন যে এখানে রাজনীতিবিদ, আমলা কেউ দুর্নীতি এখান থেকে নির্মূল হোক, এটা উনি চান নাই। তো এটা হলো সুইপিং স্টেটমেন্ট, কিন্তু ওনার কোনো এটা নিয়ে কোনো স্পেসিফিক কথা বলেননি। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। তো এখন ওই সাক্ষাৎকারে সাংবাদিক এক পর্যায়ে জিজ্ঞেস করেছে, আপনাদের তো সম্পদের হিসাব দেওয়ার কথা, তো আপনারা এটা দিলেন না কেন? তো উনি বললেন যে আমি তো আমারটা দিয়েছি, মানে উনি মন্ত্রী পরিষদ সচিবের কাছে উনি এবং স্ত্রীর সম্পদ দিয়েছে, ভালো কথা, কিন্তু সত্যি কথা বলতে কি জনসমক্ষে প্রকাশ করেন। এটা উনি ওনার ফেসবুক পোস্টেও জানিয়েছেন। তাও একটা আমি বলেছি, উনি একমাত্র ব্যক্তি যেটা দিয়েছে। আর তখন উনি ফজল কবির খান সাহেব তখন তার ওই প্রশ্নের উত্তরে বলছে যে এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছিল মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদে, কিন্তু দেখা গেল যে আমরা চিন্তা করলাম এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। তো তখনই আমার মনে কিছু প্রশ্ন আসলো। আমি তখন লিখলাম, আমি গতকালকের পোস্টে এটা লিখেছি যে আপনারা তো সবাই সৎ মানুষ হিসেবে পরিচিত, নীতিবান বিবেকবান মানুষ হিসেবে পরিচিত। আপনারা যদি কোনো আয় রোজগার করে থাকেন সেটা তো সৎভাবেই করেছেন। বিশেষ করে ইউনূস সাহেব তো অত্যন্ত সৎ মানুষ। তো সেখানে আপনি যদি আপনার সম্পদ বিবরণী প্রকাশ করেন, সেখানে বিতর্কের অবকাশটা কেন হবে? বিতর্ক কেন হবে? তার চেয়েও বড় কথা, আপনারা প্রায় শোনেন, আমরা বিভিন্ন যে ওনার ব্যক্তিগত কোনো সম্পদ, ওনার গাড়ি নাই, বাড়ি নাই, ওনার কোনো সম্পদ নাই, আর উনি গ্রামীণ ব্যাংকের ওনার কোনো মালিকানা নাই, মানে শেয়ার হোল্ডার না, কোনো কিছুই নাই। তো এটা খুবই মানে আমাদের জন্য সাংঘাতিক ব্যাপার যে এরকম একটা লোক। তো তাই যদি হয়, তাহলে ওনার যে ট্যাক্স রিটার্ন হওয়ার কথা সেটা তো জিরো হওয়ার কথা। ট্যাক্স রিটার্নটা তো আমি যতখানি, আমি যেহেতু ট্যাক্স দিই, আমি বুঝি ব্যাপারটা কি। তো সেখানে তো তার রিটার্নে জিরো আসার কথা, যেহেতু ওনার কোনো কিছু নাই। তাহলে আমার প্রশ্ন, তাহলে আপনি সম্পদ বিবরণীটা প্রকাশ, আর এটা আপনি জাতির কাছে ওয়াদা করেছিলেন যে আপনি এটা করবেন। 15 মাস ধরে আমরা বিভিন্ন ভাবে আলোচনা এটা নিয়ে আসছি, কিন্তু এটা নিয়ে, এবং তার দপ্তর যে প্রধান প্রধান নানান কথা বলে, সেখানে যে তাদের প্রেস উইং আছে, অনেক কথা বলে, কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা করে। আচ্ছা, ভালো কথা। তো তখন আমি লিখলাম যে এই সাংবাদিকের, আমি যদি তার জায়গায় হতাম, আমি ইমিডিয়েট ফলো আপ প্রশ্নটা ফজল কবির খান সাহেবকে করতাম যে আপনি যে বিতর্কের কথাটা বলছেন, এখানে বিতর্ক কেন হবে এটা আমাদেরকে একটু বোঝান, বিকজ আমাদের তো পাঠকদেরকে বলতে, পাঠকদের মনে এই প্রশ্নটা আসবে, বলে নাই সেটা। আচ্ছা, তারপরে এটা আমি আরো বললাম যে ওখানে প্রথম আলোর যে সম্পাদক, তার কাজটা কি? রিপোর্টার যখন রিপোর্ট দেয়, আমি নিজে রিপোর্টার, আমার সম্পাদক রিপোর্টার দিলে সেখানে এই রিপোর্টের মধ্যে কোনো যদি লুপহোলস থাকে, কোনো ঘাটতি থাকে, সম্পাদকের দায়িত্ব হলো সেটা পয়েন্ট আউট করা এবং বলা যে তোমার এই জিনিসটা, রিপোর্টটা কমপ্লিট হয়নি, এটা তুমি ফলো আপ প্রশ্ন করে জিজ্ঞেস করো যে কেন এটা। তো প্রথম আলোর সম্পাদক এটা ওইভাবে জিনিসটা ছাপা হয়ে গেছে। তো আমার প্রশ্ন যে প্রথম আলো দেশের 1 নাম্বার পত্রিকা, এত নাম কান্তা, হ্যাঁ, তারা এখন 27 বছর পালন করছে আর বলছে সত্যের পথে থাকি, ন্যায়ের পথে থাকি, খুব ভালো কথা, কিন্তু আপনি সাংবাদিকতার বেসিক যে প্রিন্সিপাল গুলো, যে নীতিগুলা, সেটা তো আপনি মানছেন না। আপনি ওই মানে, আর আজকে সবচেয়ে আশ্চর্য, আজ পর্যন্ত আমি
এই 15 মাসে এই সরকার নিয়ে প্রথম আলোতে একটা কোনো ক্রিটিক্যাল রিপোর্টিং আমি দেখি নাই, অন্তত আমি দেখি নাই, আপনারা দেখেছেন কি আমি জানি না। তো এখন অনেকে বলে যে এটা একটা প্রথম আলোর সরকার, তো প্রথম আলোতে যারা কলাম টলাম লিখতো তারাই সব উপদেষ্টা নিযুক্ত। ঠিক আছে, এটা ভালো, তারা সবাই ভালো মানুষই আমরা জানতাম। তো তারা যদি সরকারে আসে এটা তো আমাদের জাতির জন্য মঙ্গল। তো এই কথাটাই আমি বারবার করে বলার চেষ্টা করছি যে উনি যে এই জবাবদিহিতার ঊর্ধ্বে তো কেউ না। তার কারণ আপনি যখন ক্ষমতায় আসেন, ক্ষমতায় থাকেন, তখন আপনার প্রতিটা জিনিসকেই আপনার জবাবদিহিতা করতে হবে। বিশেষ করে আপনি যখন সরকারের, আপনি যমুনাতে থাকছেন, এত বড় বাড়ি, আপনার মানে গত 1 বছরে আপনার পিছনে কত ইলেকট্রিসিটি খরচ হয়েছে, এগুলো সব আপনি যদি সত্যি স্বচ্ছতায় বিশ্বাস করেন, তাহলে হতো কি আমরা জনগণ জানতাম যে একটা সরকার প্রধানের পিছনে কিরকম টাকা পয়সা বা মন্ত্রীদের পিছনে কিরকম টাকা পয়সা খরচা হয়, যাতে করে ভবিষ্যতে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তখন ওইটা আমরা তুলে ধরতে পারি যে আপনারা এটা না করলে এটা, তখন তাদের মধ্যে একটা অব্লিগেশন থাকে, কিন্তু আপনি সেটা করলেন না। এটা খুব দুঃখজনক। আরো একটা বিষয় খুব জরুরি, মানে যেটা মানুষের জানা দরকার। এখন মনে করেন আপনি বলেন 15 মাস হয়ে গেছে, সম্পদের হিসাবটা তো মানুষ এই কারণেই চায়, তারা চায় যে শুরুতে তারা হিসাবটা দিবে এবং দিয়ে 15 মাস পরে আরেকবার দেবে, যাতে নাকি আমরা কম্পেয়ার করে দেখতে পারি এই 15 মাসে আপনার আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি কি পরিমাণ হলো। কিন্তু এখন শেষ বেলায় যাওয়ার সময় হয়তো বলবে যে আমার কোনো টাকা নাই, আমার ব্যাংকে কিছু নাই, এটা বললে তো কিছু যায় আসে না, তাই না? আপনার শুরু থেকে জানতে চেয়েছেন, এটা আমাদের একটা, আমরা কখনোই এটা জানতে পারি না, এটা আমাদের এই জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য। আমরা একটু অন্য প্রসঙ্গে একটু আসতে চাই যে এই মুহূর্তে দেশের সবচেয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট হবে না কিভাবে হবে, গণভোট হবে হলে কিভাবে গণভোট হবে, কবে গণভোট হবে এবং সেই গণভোটের প্রশ্ন কি থাকবে। এটা নিয়ে এরই মধ্যে আমরা দেখেছি প্রধান বিরোধী দল তারা ঐক্যমত্য কমিশনকে বলেছে তারা তাদের সঙ্গে প্রতারণা করেছে। কালকে দেখলাম তারা বলেছে যে যত ঝামেলায় সরকারই পাকিয়েছে। আবার বিপরীত দিকে দেখলাম যে আরেকটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল জামাত ইসলাম, তারা বলছে তাদের 5 দফা দাবি মানতেই হবে, না মানলে তারা সোজা আঙুলে ঘি উঠবে না, যদি না উঠে তারা আঙুল বাঁকা করবে। এবং তারা এটাও বলেছে কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না, ঘি তাদের লাগবেই। এবং জামাতের আরেক নেতা বলেছেন যে 11 তারিখের মধ্যে দাবি না মানলে ঢাকা শহরে চেহারা পাল্টে দিবে। তো আমরা এখন বুঝতে পারছি না যে এই যে এত যুদ্ধন্দেহী মনোভাব এবং কথাবার্তা, এর পেছনে যে সমস্ত দাবি তার সঙ্গে জনগণের সম্পর্কটা কোথায়? আপনি কি টের পাচ্ছেন কিছু? না, এটা টের পাচ্ছি না এবং পাওয়ার কথাও না। সত্যি কথা বলতে কি, তারা এমন, বিশেষ করে এই সরকার, আমি প্রথম থেকেই দেখছি যে একটা এরা চরম ধান্দাবাজির একটা পর্যায়ে গেছে আর কি। প্রথম থেকে আমি লক্ষ্য করছি যে তারা একটা ইস্যু তৈরি করে, নিজেরাই তৈরি করে ওই মানে কি বলে, রাজনৈতিক দলগুলোকে বলে তোমরা এটা মানো, এটা মানো, এটা করো, সেটা। তারা বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথাবার্তা হয়, তারপরে এটা নিয়ে শোরগোল হয়। এটাতে হয় কি, মূল যে সমস্যা, যেমন এই যে সম্পদের হিসাব দেয় না, উনি যে বারবার বিদেশ যায়, কেন যায় সেটা আমরা কেউ জানি না। এই এই সমস্ত থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এই সমস্ত কাজগুলা করে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, তখন আমি নিজেই মানে বারবার করে আমার নিজের চিন্তা হয় যে এই ধরনের মানে বিতর্ক সৃষ্টি করার কারণটা কি। আর যে সমস্ত জিনিস তাদের মানে ম্যান্ডেটের মধ্যে ছিল না, যেমন চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দিয়ে দাও, এটা তো কোনো প্রায়োরিটির মধ্যে ছিল না, কখন আমরা শুনিও নাই। আসার পরে দেখলাম, তারপরে কি ওই করিডোর নিয়ে আলোচনা হয়, তারপরে বলে যে না, করিডোর আমরা দিচ্ছি না। তো আমার প্রশ্নটা হচ্ছে, যদি এই ধরনের বিতর্ক কেন আপনারা সৃষ্টি করছেন? আর আপনি আপনার কাছে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার জন্য আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে এটা চুক্তি সই হবে। আচ্ছা, ভালো কথা, চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা অনেক দুর্নীতির কথা শুনি, এটা তারপরেও সবচেয়ে বড় কথা, এরকম একটা জাতীয় বিষয় আপনি চুপে চুপে গোপনে আপনি আরেকজনের সঙ্গে সেই চুক্তি কি কেউ দেখেছে? আমি তো দেখিনি, আপনি দেখেছেন কিনা আমি জানি না। আচ্ছা, তো এখন এই জিনিসগুলোতে মানুষের এই যে হাজার হাজার কোটি টাকার মানে ব্যবসা এখানে জড়িত। আর তার চেয়েও বড় কথা, চট্টগ্রাম বন্দর কিন্তু গত 2-3 বছরে অনেক ইনভেস্টমেন্ট করে, মানে ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক
করে তাদের কিন্তু পরিস্থিতি অনেক ভালো করেছে এবং লাভ করতেছিল। জি, তো তারপরও আপনি তারা আসার আগে, এই চুক্তির আসার আগে আপনি মাসুল বাড়ায় দিলেন, এবং মাসুল বাড়ানোর ফলটা কি হলো? স্বাভাবিকভাবে মানে যত পণ্য আমদানি হবে এটার পরে মাসুল বাড়বে, জনগণের উপরে এই বোঝাটা, তখন ব্যবসায়ী তো এই টাকা দিবে না। তো আপনি এই সমস্ত জিনিস মানে কে আপনি অগ্রাধিকার দিলেন, যেগুলো মূল সমস্যা দেশের মানুষের, মানে মানে দারিদ্র কি অবস্থায় আছে, স্কুল কলেজ গুলা ঠিক মতো চলছে না, বা তার চেয়েও বড় কথা করি, আপনার সবচেয়ে আগে যে জিনিসটা করা হচ্ছে আইন শৃঙ্খলাকে আপনি ঠিক করবেন। তারপরে যেটা মানুষ চাচ্ছিল আর কি, আপনি জিনিসপত্রের দাম ঠিক মতো আছে কিনা এটা আপনি দেখবেন। আর সংস্কারের ব্যাপারে সবচেয়ে দরকার ছিল যে নির্বাচন ব্যবস্থার সংস্কার, যাতে করে কোনো মানে অবৈধভাবে অর্থ উপার্জন করি কেউ সংসদের সদস্য না হতে পারেন, বা মানে তাদের সংসদ নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের অ্যাসেট ডিক্লেয়ার করতে হবে, এবং প্রতি বছর এটা তারা করবে বাধ্যতামূলক। তা না হলে এরা এসেই মানে সংসদে আসা মানে তার সে একটা সোনার খনি পেয়ে গেল। এবং আমরা এটা দেখেই এটার কোনো কোনো পরিবর্তন, কোনো সরকারের আমলে কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে বিভিন্ন লোকজন জীবনে যাদের কোনোদিন নাম শুনেন নাই, কালু, দুলু, ফালু, নীলু, কোথা থেকে আসছে, এসে হাজার হাজার কোটি টাকার মালিক। তো এই জিনিসগুলো সংস্কার করার কথা, কিন্তু আপনি সেদিকে গেলেন না। আপনি খালি বিদেশ যাবেন, আপনি তারপরে ওই বড় বড় গাড়িতে চড়বেন, এই মন্ত্রী পাড়ায় থাকবেন, এই সমস্ত। জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোটামুটি চলে এসেছি। আরেকটা প্রশ্ন খুব একটু জরুরি করা উচিত, সেটা হলো যে আমরা শুরু থেকেই দেখেছি যে আমাদের বলতে গেলে একমাত্র প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের এই সরকার, নতুন সরকার যেটা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার, এদের সম্পর্ক যেন ভালো যাচ্ছেই না, এবং এটা কত খারাপ করা যায় সেটা নিয়েও যেন এক ধরনের আপনার প্ররোচনা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ, আমরা যুদ্ধ অবস্থায় আছি এরকম প্রমাণ করতে পারলেই বুঝি আমরা মানে স্বাধীন হয়ে গেলাম এবং আমরা প্রকৃত স্বাধীনতা পেলাম, এরকম একটা ধারণাও কিন্তু দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং এই জন্য সরকারের পক্ষ থেকে সরকারের দায়িত্ববান দুজন ব্যক্তি নানা রকম কথাবার্তা বলছেন, এবং এরকম কথাবার্তা বললে হাততালিও মিলে। তো এর মধ্যে আমরা দেখলাম যে ভারতের পক্ষ থেকে সর্বশেষ যেটা ওনাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, হ্যাঁ, বেশ কড়া ভাবে কিছু কথাবার্তা বলেছেন। তো এটাতে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি আমরা খারাপ করলে আমাদের লাভ হওয়ার কোনো সুযোগ আছে, লাভবান হবো আমরা? এটা আমি আজকে সকালবেলা এই খবরটা দেখলাম আর কি। আজকে তো 8 তারিখ, 8 তারিখেই উনি এই কথাগুলো বলেছেন। এই প্রথমবারের মতো এত শীর্ষ পর্যায়ের একজন সরকারি আহ, মন্ত্রী পর্যায়ের, মানে উনি তো ডিফেন্স মিনিস্টার আপনি জানেন, প্রতিরক্ষা মন্ত্রী, এবং বিজেপির খুব একটা ইম্পর্টেন্ট ফিগার তিনি। তো তিনি আজকে দেখলাম বলেছেন যে আমরা বাংলাদেশের সঙ্গে কোনো শত্রুতা চাই না, তারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশী সুলভ ইয়ে চাই। তো এখন তারপরে উনি বলছেন যে ইউনূস সাহেব যে ধরনের কথাবার্তা বলছেন এটা তো ঠিক ইয়ে না আমাদের জন্য। তো এবং এই কথাটা বলছে ওনাকে সতর্কভাবে কথা বলতে হবে। এই কথা কিন্তু আমি এখনো পর্যন্ত গত 15 মাসে কোনো এই লেভেলের কোনো মানে নেতা বা সরকারি কর্মকর্তা, উনি তো কর্মকর্তা না, উনি তো মন্ত্রী, যে এই প্রথমবারের মতো উনি এই কথাটা বললেন। তো এটা নিয়ে আমি বেশ মানে একটু উদ্বিগ্ন বোধ করছি। তার কারণ ইন্ডিয়া আমাদের মানে সত্যি কথা বলতে কি আমাদের সঙ্গে ভালো আচরণ করেনি, তারা কোনো সময় করেনি, এবং যার কারণে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা এখানে গত সরকার থেকে নিয়েছে, এবং প্রতিটা সরকারের আমলেই তাদের সাথে কিছু না কিছু সুযোগ সুবিধা তারা নিয়েছে। তারা বড় প্রতিবেশী, তাদের সঙ্গে সদ্ভাব আমরা রাখতে চাই, এবং সদ্ভাব রাখলে যেমন যখন পেঁয়াজের দাম বাড়ে তখন পেঁয়াজ আমরা আমদানি করি, সেখান থেকে ডালের দাম বাড়বে, এটা একটা মানে সৎ প্রতিবেশী সুলভ একটা আচরণ আমরা আসবো, যাতে করে উভয় এতে করে বেনিফিট হয়। তো যাই হোক, শেখ হাসিনার পতনের পরে সেখানে তো ভাটা পড়েছে, এবং আমি দেখতে পাচ্ছি যে কিছু লোক
এই ভারত বিরোধিতাকে পুঁজি করে দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে, এবং তারা খুব দেখাচ্ছে যে আমরা দেশপ্রেমিক সাংঘাতিক, এটা ব্যাপার। কিন্তু একবার চিন্তা করছে না যে আমরা এই ধরনের, ওই ইংরেজিতে বলে জিঙ্গোইজম, মানে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি কিনা। আমরা বলবো যে ভাই, আমরা কারোর সাথে গন্ডগোল করতে আসি নাই, তবে আমাদের যে ন্যায্য জিনিস সেটা তোমাদের কাছে আমরা আশা করি যে তোমরা আমাদেরকে সেই ন্যায্য জিনিসগুলো আমাদেরকে দেবে। এই কিন্তু তার অর্থ তো এই না যে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। হুম। তো এটা একটা অবাস্তব সিনারিও। তো সেই জন্য আমার একটু মানে দুশ্চিন্তা হচ্ছে যে রাজনাথ সিং এই কথাটা এখন কেন বললেন। তখন যদি আমরা ধরে নেই যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই, তো সেই সময় এই ধরনের একটা মানে মানে সবচেয়ে পাওয়ারফুল একটা প্রতিবেশী থেকে এই ধরনের কথাবার্তা একটু দুশ্চিন্তারই কারণ হয়। তো আশা করব যে উভয় পক্ষেই একটা রেস্ট্রেন্ট মানে ধৈর্যের পরিচয় দেবেন এবং এটা কোনো খারাপ দিকে যাবে না, এইটুকুই আশা করি। জি, জি, আমি আপনাকে শেষ কথাটা একটা অল্প কথা ছোট করে যদি বলেন, যে এই যে ঘটনা প্রবাহ ঘটছে বিভিন্ন রকম আমরা দেখছি রাজনৈতিক ভাবে, সরকারি ভাবে, এত কিছুর পরও ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি তো প্রথম থেকে আপনার অনুষ্ঠানে অনেকবার বলেছি যে এই নির্বাচন নিয়ে আমি মোটেই আশাবাদী না, এবং এখানে যতদিন সত্যিকার অর্থে নির্বাচনটা না হবে আমি নিজে দেখবো আর কি। তার কারণ আমার যে সন্দেহ বা আমার যে আশঙ্কা, এটার একমাত্র কারণ হলো এই যে এই সরকারের, বিশেষ করে ইউনূস সাহেবের সরকার, যে কিছু কূটকৌশলের আশ্রয় নিয়ে বারবার করে নির্বাচন পিছানো বা নির্বাচন সম্পর্কে কোনো এগুলা করে আসছে গত 15 মাস থেকে। তো তাদের যদি সত্যিকার অর্থে কোনো ভালো উদ্দেশ্য থাকতো, তারা জরুরি যে সংস্কারগুলো ওইটা তাড়াতাড়ি করে 6-7 মাসের মধ্যে দিয়ে দিত, যে এখন আপনারা চালান। কিন্তু সেদিকে না, যে খালি নিজেদের স্বার্থটা তারা দেখে, নিজেরা বড় বড় মানে ওই মন্ত্রীপাড়ার বাড়ি গাড়ি, তারপরে পাইপ পিয়াদা। উনি মানে 15 মাসে 14 বার বিদেশে গেলেন এবং টাকা খরচা করতেছেন যে অ্যাজ ইফ তার নিজের বাপের টাকায়। মানে কোনো ইয়ে নাই, কোনো জবাবদিহিতা নাই। উচিত ছিল তো যে আপনি যদি ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতায় বিশ্বাস করেন যে আমরা এতবার বিদেশে গেছি, এই টাকা আমাদের খরচ হচ্ছে, এটা আমরা জাতিকে জানাতে চাই। যেমন ঐক্যমত্য কমিশনের পিছনে কত টাকা হচ্ছে সেটা বললো তারা। তো এই কথাগুলো আমি বহুবার থেকে বলে আসছি যে আপনারা আল্লাহর ওয়াস্তে দেশবাসীকে জানান যে আপনাদের পিছনে কত টাকা খরচা হয়েছে, এবং এটা জাস্টিফাই করেন যে কেন খরচা করতে হবে ওই টাকা। তো সেটাই আমরা যে জবাবদিহিতার কথা বারবার করে বলি, এই কারণেই যারা ক্ষমতাধর তারা যেন মনে করে যে এটা তার নিজের বা তার বাপের সম্পত্তি না, এই দেশটা জনগণের সম্পত্তি। আমাদের দেশের মানুষকে আপনি যেভাবে ধর্মের নামে আফিম খাওয়াতে পারবেন, আমাদের দেশের মানুষকে যেভাবে আপনি ভারত বিরোধিতার কথা বলে মানুষকে প্রতারিত করতে পারবেন, সেটা কিন্তু অন্য কোথাও হয় না। এই ২ টা জায়গায়ও কিন্তু আমাদের মানে আমরা যেভাবে ক্যাম্পেইন গুলো আমরা করতে পারতাম, সেটা কিন্তু আমরা করতে ব্যর্থ হয়েছি। বিশেষ করে ধরেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বলা হয় যে আ আমরা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি। ইভেন এখনো সেটা বলা হচ্ছে। তাহলে ওরা তো আজকে ১৫ মাস ক্ষমতায়। তাহলে ভারতের কাছে আমরা যে বিক্রি করলাম, একটা দলিল এখন উপস্থাপন করছে না কেন? আপনি দেখুন ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পরে বলা হলো যে ২৫ বছরের গোলামি চুক্তি করেছিল আওয়ামী লীগ। তাহলে এরপরে তো ২১ বছর ক্ষমতায় ছিল সে ভারত বিরোধী শক্তি, আওয়ামী লীগ বিরোধী শক্তি। তারা সে চুক্তি বাতিল করলেন না কেন? ইভেন বরঞ্চ আপনি যদি প্রকৃত তথ্যে যান, দেখবেন যে বঙ্গবন্ধু কন্যা সরকার ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বার্থের জন্য যা আদায় করেছে, সেটা অতীতে কখনো কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে কিনা আমি সন্দেহ আছে আমার। বিকজ আমি শুধু ২ টা ঘটনা আপনাকে বলি। যে দহগ্রাম আঙ্গুর পোতা, যেটা ছিটমহল চুক্তি, এই সমস্যাটা কিন্তু 1947 থেকে শুরু। এই সমস্যা পাকিস্তান আমল গেল, বঙ্গবন্ধুর আমল গেল, এরশাদ, জিয়া সবাই গেল। কেউ কিন্তু ওদিকে ফিরেও তাকায়নি। বঙ্গবন্ধু কন্যা তার অসাধারণ কূটনৈতিক সাফল্যের মাধ্যমে এই চুক্তি সম্পাদন করে ভারতের প্রায় 11.5 থেকে 12,000 একর জমি বাংলাদেশকে ভারত দিল। হ্যাঁ? অর্থাৎ ভারত তাদের মানচিত্র পাল্টালো বাংলাদেশের সাথে বন্ধুত্বটাকে আরো শক্তিশালী করার জন্য। এখন সেটা নিয়েও অপপ্রচার। এবং আজকে সেই এলাকার যারা বাঙালি জনসাধারণ, আগে যারা দিনের বেলাও তাদের এলাকায় যেতে পারত না, এখন তারা অবাধে সেখানে বিচরণ করছে, এবং অবাধে বিচরণ ক্ষেত্রটার জন্য ভারত তাদের জমি বাংলাদেশকে, ভূখণ্ডে বাংলাদেশকে দিয়ে দিয়েছে।
এটা একটা। আরেকটা দেখুন, আমি সব বাদ দিলাম। যখন ট্রান্সশিপমেন্ট চুক্তিগুলো হচ্ছিল তখনও কিন্তু ভারত বিরোধী ওই শক্তিগুলো যারা বারবার এই ভয়টা দেখায় তারা বলে আসছিল যে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ বিপন্ন হয়ে যাবে। ওকে, গুড। এখন আমরা কি দেখলাম? 5 আগস্টের পরে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলো। বাতিল করার পরে হা হা হ্যাঁ হ্যাঁ একটা রব পড়ে গেল। বিষয়টা কি? বাণিজ্য উপদেষ্টা বলছেন ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার কারণে বাংলাদেশে প্রতি বছর ক্ষতি হবে ২,০০০ কোটি টাকা কমপক্ষে। তাহলে বঙ্গবন্ধু কন্যা ট্রান্সশিপমেন্ট চুক্তি করে কি ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করেছিলেন, নাকি ভারতের কাছ থেকে বাংলাদেশের জন্য আদায় করেছিলেন? তো এই জায়গাটাই আমরা অবশ্যই মানুষকে প্রপারলি অ্যাড্রেস করতে পারিনি, অথবা মানুষের মননে মস্তিষ্কে একটা ভারত বিরোধী এমন ভাবে ঢুকে গিয়েছে যেটা বের করা জন্য যেরকম কাজ করা দরকার সেই কাজ করার ক্ষেত্রেও অবশ্যই আমাদের সাফল্য তেমন নেই। জি, আমার সঙ্গে নিজুম মজুমদার যুক্ত হয়েছেন। নিজুম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আ এই যে আওয়ামী লীগ বারবারই যে একই রকমের ভুলগুলো করে, তার বিরুদ্ধে যেই মিথ্যাচারগুলো হয়, সেগুলো যে অ্যাড্রেস করতে পারে না, আওয়ামী লীগের ভেতরকার দলগত সংকটটি কোথায়? কেন তারা এই ভুল বিষয়গুলোকে অ্যাড্রেস করে না? আম আমরা অনেক 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 ধন্যবাদ সুধা আপা। আম এই কথাটা অন্য কোনো সময় হলে আমি বেশ আপনার আপনার বিরোধিতা করতাম যে আপনি এটা ঠিক বলছেন না। এটা আপনার ঠিক না। আমি এখন আমার মনে হয় ইন সাম কনটেক্সট আম অনেকে এটার গুরুত্বটা বুঝতে চান না। কিংবা মনে করেন যে এখন খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমি একটা উদাহরণ আপনাকে দেই, তাহলে আপনি বুঝবেন। সেটা হচ্ছে যে আ আ মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার একটা ক্যাঙ্গারু ট্রায়ালে আপনি দেখেছেন যে বিচার সভা বসেছে সেখানে, তাই তো? যেটাকে আমি আমি আসলে বলি হচ্ছে তাজুলের ট্রাইব্যুনাল। তো এই তাজুলের ট্রাইব্যুনালে আপনার হুমায়ূন আহমেদের একটা উপন্যাস পড়ে আপনার বিচার করা হচ্ছে। আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন, জেনেছেন। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই তাজুলের ট্রাইব্যুনালে হুমায়ূন আহমেদের যে উপন্যাসটা পড়া হচ্ছে, সেখানে মোজাম্মেল হক নামে এক ব্যক্তির প্রসঙ্গ আনা হয়েছে। আমি ওই আলাপে যাব না। শুধু এতটুকু বলি যে এই মোজাম্মেল হক নামে ব্যক্তির যে ঘটনা সেটা আমি একটি ভিডিওর মাধ্যমে সেটা উন্মোচন করেছি, মানুষকে দেখিয়েছি। আমি ওই মেজর নাসিরউদ্দিন এই ঘটনার সাথে জড়িত যে এই ভদ্রলোক ছিলেন ৩রা নভেম্বরের ১৯৭৫ সালের যেই মোশতাকের পতনের অন্যতম একজন নায়ক। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ভাই, আপনি তো এই পুরো ঘটনাটার সাথে জড়িত। মোজাম্মেল নামে কোনো লোক এখানে ক্যারেক্টারই ছিল না, ধর্ষণের কোনো কাহিনীই ঘটে নাই। ঘটেছে ঠোঁটকাটা আবুল হাসান নামে এক লোকের, তাকে ধরেছেন, বিচার হয়েছে। তো এই যে মোজাম্মেল নামে ভদ্রলোকের এই এত বড় অপবাদ বছরের পর বছর, সেই লোকটি একটা আওয়ামী লীগেরও নেতা, টঙ্গীর। মানে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী কিন্তু না, অন্য এক মোজাম্মেল হক যিনি শ্রমিক নেতা ওই এলাকার। তো আমাকে নাসির ভাই একটা অদ্ভুত কথা বললেন, বলেন যে জানি না, আমি ওনার মধ্যে কোনো তাড়না লক্ষ্য করতে পাইনি। অর্থাৎ তিনি মনে করেছেন ধুর এগুলা বইলা কি হবে। হ্যাঁ, এগুলা কে পড়ে, কয়জন পড়ে, নাম্বার ওয়ান। এইটা ছাড়া আমি আম, আমি আপনাকে কিভাবে সুনির্দিষ্টভাবে উদাহরণ দেই, যেমন ধরেন যখন আমরা ক্ষমতাতে ছিলাম, সেখানে নানান ধরনের অপকর্ম হয়েছে, অপতথ্য এসেছে। যেমন ডালিমের, বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম, তারপরে হচ্ছে যে এই ছাড়াও আপনার ফারুক রশিদ, তারা নানান ধরনের সাক্ষাৎকার দিয়েছে। এমনকি অনেক গ্রন্থ পুস্তক নানান রকমের বের হয়েছে, ছোট 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 গল্প কাহিনী এগুলো নিয়ে। আমার কাছে মনে হয়েছে যে ইন সাম কনটেক্সট আমাদের দলের পক্ষ থেকে এই উত্তরগুলো দেওয়াকে মনে করে যে সময়ের অপচয়, ধুত মানুষ তো এগুলো জানেই, এই ধরনের একটা টেন্ডেন্সি আমি অনেকের কাছে লক্ষ্য করেছি। আমি অবশ্য এইভাবে কথাটা বললে মনে হতে পারে যে এটা সবাই মনে হয় এইভাবে ভাবে, যেমন আমিও তো দলের একজন সমর্থক, আমি তো এইভাবে ভাবি না। কিন্তু দলীয় ভাবে সেটার কোনো ধরনের আমি কিন্তু যখন পদক্ষেপ না দেখি তখন কিন্তু আমাকে তখন এটা বলতে হয় যে হয়তোবা দলীয় ভাবে এগুলাকে গৌণ করে ভাবে। যেমন ধরেন রক্ষী বাহিনীর ব্যাপারে আমাদের এই রক্ষী বাহিনীকে কেন্দ্র করে আমাদের নামে অনেক অপপ্রচার আছে। আজ এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা
একটি পুস্তক কি রচনা করতে পেরেছি যে রক্ষী বাহিনীর এই ফরমেশন ছিল, রক্ষী বাহিনীকে নিয়ে আর বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যা যা বলা হয় এইটা মিথ্যাই হচ্ছে ঘটনা। বাকশাল, অসংখ্য লেখকরা লেখিকারা বাকশাল নিয়ে গ্রন্থ লিখেছে, কিন্তু এই বাকশাল যে একটি সমাজতান্ত্রিক মুক্তির সনদ ছিল, এটিকে রাষ্ট্রীয়ভাবে আমরা কি আসলে প্রচার করতে পেরেছি? অন্তত পক্ষে আমি খুবই খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি না, বিকজ আমি এসব নিয়েই লেখালেখি গবেষণার কাজ আমার চলে, ফলে হয় নাই। বাকশাল, তার হ্যাঁ বলুন, কি যেন একটা বলতে নিচ্ছিলেন আপনি? বলতে যাচ্ছি শুধু মানে হয়তো নাই, উপরন্তু আমি তো দেখি আওয়ামী লীগের লোকেরাই এই বাকশাল নিয়ে, রক্ষী বাহিনী নিয়ে খুবই লজ্জাবোধ করে। তারা এক ধরনের হীনমন্যতায় ভুগে। তারাও কি আদৌ পড়াশোনা করে? এই প্রশ্নটি আমি আমিনুল ইসলাম আপনার কাছে রাখছি যে আদৌ কি দলের ভেতরে কোনো জ্ঞান চর্চা, এই ইতিহাস জানার প্রচেষ্টা, এগুলো কি আদৌ থাকে? তাহলে বাকশালের মতো এরকম একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, একদম শীর্ষ পর্যায়ের নেতাদেরকেও দেখি খুবই লজ্জাবোধ করে যখন বাকশালকে একদলীয় ব্যবস্থা বলে। মানে কারণটা কি? ঘাটতিটা কোথায় আপনাদের? দলে দেখুন, জ্ঞানের চর্চা, ইতিহাস চর্চার জায়গাটি কেন তৈরি হয়নি? না, প্রথমত আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ইতিহাস চর্চা না করতেন, পড়াশোনা না করতেন, সুলতানা, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল ৭৬ বছর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হয়ে থাকতেন না। এটা হারিয়ে এই যেত। তবে শুনেন, আজকে না, যখন না 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 আমাকে সরি, বলতে দেন। আমি আপনার সাথে একটু ডিফার করি, একটুখানি করে নেই এইটা বলে। আজকে আজকে বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ মনে করে যে তাদের কোনো বিকল্প তৈরি হয়নি দেখেই একেবারে সাধারণ মানুষরা এসে তাকে সমর্থন দেয়, বারবার উদ্ধার করে দেখে না, আওয়ামী লীগ আমাকে মনে করে আমাকে তাদের মনে হয় দায় সুলতানা, দায়িত্ব শেষ। আমাকে বলতে দেন। আমি বলছি, আমি আমি আপনাকে বলতে দিব, কিন্তু আপনি যদি অন্যদিকে নিয়ে যান তাহলে তো এটা ঠিক। অন্যদিকে নিচ্ছি না তো। আপনি তো ঠিকই বাকশালের বলছি যে সমালোচনা যেভাবে একেবারে করলেন। সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা এই দলকে টিকিয়ে রেখেছে। আপনি তো এখানে আওয়ামী লীগের কি অবদান আমি আছে আমারে আমি বলেন। আমি আমি বলি, আপনি তো আমাকে যদি বলতে না দেওয়াটা হচ্ছে কিরকম জানেন? এটা আচ্ছা হচ্ছে কি, বলেন। বাকশাল না জেনেই যেমন বাকশালের সমালোচনা আমরা করতেছি, ঠিক আপনিও আমার বক্তব্যের ১ম লাইনটা ধরেই আমাকে নেগেটিভ করে দিলেন। তাহলে তো হইল না। আচ্ছা বলেন। বাংলাদেশের ইতিহাসে আমি হাতে কলমে প্রমাণ করতে পারবো যেকোনো পলিটিশিয়ানকে, উইথ ডিউ রেসপেক্ট, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। বাংলাদেশের মানুষের জন্য বাকশালের চেয়ে অসাধারণ কোনো সিস্টেম আর তৈরি হতে পারে না, হবেও না। কিন্তু আপনি বাকশাল বঙ্গবন্ধু গঠন করার পরে, এরপরে তো সেটা ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগেই যখন বঙ্গবন্ধুকে আপনার হত্যা করা হলো সপরিবারে, তারপরে ২১ বছর এই বাকশালের বিরুদ্ধে যেভাবে শুধু একদল 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 এই প্রপাগান্ডা, এবং সারা জীবন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য পরিবারতন্ত্র, রাজতন্ত্র, এই অপপ্রচার গ্রামীণ জনপদে ছড়িয়ে দিয়েছে, এটার বিপরীতে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ অথবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভূমিকা কোথায়? আমাকে তো ঠিক আপনি ওই কথাটা বাকশাল নিয়ে তো সমালোচনার সুযোগই নেই, কারণ এই শিশু তো মাত্র ভূমিষ্ঠ হলো। এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার হামাগুড়ি দেওয়া, তার গুড়ি গুড়ি পায়ে হাঁটা, তার কৈশোরে উত্তীর্ণ হওয়া, তার যুবক হওয়া, তারপরে তো আপনি তাকে নিয়ে সমালোচনা করতে পারবেন। তার আগেই আপনারা সমালোচনা তোড়ে বাকশালকে শেষ করে দিলেন। ঠিক আমিও, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি ঠিক বাকশালকে যেভাবে মানে তুলাধুনা করছেন আমাকেও বলে দিলেন। কিন্তু আপনি যত কথাই বলেন, না না সাধারণ আমি মানুষ তো বাকশালকে আমাকে শেষ তুলোধুলো করতে দেন করিনি। না। আমাকে রাখতে আমি বলতে পারব না। সাধারণ মানুষ, আপনাকে ওইটাও বুঝতে হবে। সাধারণ মানুষ, আপনি বলছেন যে আওয়ামী লীগকে খুঁজে নেয়। কেন খুঁজে নেয়? আমরা কি সাধারণ মানুষকে টাকা দিয়ে খুঁজছি? আমরা কি ধরেন অন্যান্য বিশেষ করে আমি জঙ্গি জামাত শিবিরের কথা যদি বলি, তাদের একজন কর্মীকে যেভাবে শুরু থেকে তারা পৃষ্ঠপোষকতা করে, তবু তো সেই সংগঠনের বিস্তার সেরকম নাই। যত কথাই বলি, বাস্তবতা এটাই। ৯২ ভাগ মুসলমানের দেশে সেই কবে ১৯৩৭ সালে জামাতের প্রতিষ্ঠা। তো তারা যদি মানুষকে ধারণ করতে পারতেন, বাংলাদেশে তারাই ১ নম্বর দল হওয়ার কথা। তারা কোথায়? আর আওয়ামী লীগ যদি মানুষকে ধারণ করতে না পারত, অবশ্যই আওয়ামী লীগ হারিয়ে যেত। তবে আমি ওই জায়গায় আপনার সাথে একমত। আমার কোনো সন্দেহ নেই সেটা বলার। আওয়ামী লীগের নেতা হলো।
এই বিষয়টা যেভাবে আমাদের ক্যাম্পেইন করা দরকার ছিল, যেভাবে কর্মীদের মধ্যে সেটা জাগিয়ে তোলা দরকার ছিল, সে জায়গায় আমরা সফল হতে পারিনি। আবার আরেকটা বিষয় আছে, আমরা যেহেতু বাকশাল সিস্টেমে এখন নাই, সে কারণেও অনেক ক্ষেত্রে আমাদের বাকশাল সম্পর্কে মানুষকে প্রপারলি সজাগ করা বা সচেতন করার জন্য গত 2 দিন যাবৎ একটি ভিডিও ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং অনেক ইউটিউবারও এই নিয়ে আলোচনা করেছে। তারা বলছে ডক্টর ইউনূসের বাড়িতে নাকি হাঁটাজারিতে উদ্বুদ্ধ জনতা আক্রমণ করেছে, আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং অনেকে এও বলছে, এবং পিনাকি তিনি নিজেও ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে আমার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমি 2টা ভিডিও চেক করেছি এবং তথ্যসূত্র নিয়েছি। পিনাকি যে ব্যাপারটি তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন এবং ভিডিও দেখতে পেয়েছি, সেটা সত্য। পিনাকির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের বাড়ির ব্যাপার যেটা বলা হয়েছে, ওনার বাড়িতে আক্রমণ করা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা সম্পূর্ণরূপে গুজব। যে ভিডিওটি দেখতে পেয়েছেন সেটা অন্য জায়গার, এবং ভিডিওতে যে ভয়েসটা দিচ্ছে সেটা আলাদাভাবে ভয়েস দেওয়া হয়েছে। অন্য জায়গার ভিডিওর মধ্যে আলাদাভাবে ভয়েস দিয়েই বোঝানোর চেষ্টা করা হয়েছে ডক্টর ইউনূসের বাড়িতে আক্রমণ করা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পিনাকির যে ব্যাপারটা সেটা সত্য বিষয়। তাই যে সকল ইউটিউবার বোঝানোর চেষ্টা করছে ডক্টর ইউনূসের বাড়িতে আক্রমণ হয়েছে, আগুন ধরানোর চেষ্টা হয়েছে, সেটা তাদের নিজ দায়িত্বে তারা তাদের সাবস্ক্রাইবারদেরকে জবাব দিবে। কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা জানতে চেয়েছে, আমি তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে চাই যে দল এখনো ক্ষমতায় আসে নাই, আওয়ামী লীগ। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আছে, পিনাকিও সম্পূর্ণরূপে ফর্মে আছে। এখন যদি এই অবস্থা হয়, পিনাকির বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে বা পরিস্থিতি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ চলে, তখন কি অবস্থা হবে? ডক্টর ইউনূসের বাড়িতে এখনো সম্পূর্ণরূপে হামলা করা হয়নি, আগুনও ধরিয়ে দেওয়া হয়নি, কিন্তু তাও বিভিন্ন আলোচনা তৈরি হচ্ছে, বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। যদি আওয়ামী লীগের পরিস্থিতি ভালোর দিকে আসে বা আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কি অবস্থা হবে? এখন যদি এই অবস্থা হয়, এখন তো তিনি প্রধান উপদেষ্টা, পিনাকিকে ধরতে গেলে অঘোষিত বাংলাদেশে অনেক কিছু নিয়ন্ত্রণ করে। এখন এই অবস্থা, বিশ্বের কোনো জায়গায় পিনাকি এখনো সেফ না, তখন কি সেফ থাকবে? ডক্টর ইউনূস বিশ্বের কোনো জায়গায় সেফ থাকবে? তার বাড়ি ঘর, তার প্রতিষ্ঠান, কোনো কিছু সেফ থাকবে? ওনার আশেপাশে যত উপদেষ্টা আছে তারা কি সেফ থাকবে? সেফ থাকবে না। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। তুমি ইট মারলে পাটকেল খেতে হবে। 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর বাংলাদেশ আওয়ামী লীগের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আঘাত করে নাই। মুক্তিযুদ্ধদেরকে ধরে এবং মুক্তিযুদ্ধের যত চেতনা আছে, মুক্তিযুদ্ধের যত সিম্বল আছে, সকল কিছু ধ্বংস করার ক্ষেত্রে সবচেয়ে বিরাট ভূমিকা পালন করেছে ডক্টর ইউনূস। এবং আওয়ামী লীগের কর্মীদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের কর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। তিনি কোনো আইনি ব্যবস্থা নেয়নি এবং আইনি ব্যবস্থা নিতেও বলেনি। তাহলে তিনি কি শিক্ষা দিয়েছেন আওয়ামী লীগের কর্মীদেরকে এবং আওয়ামী লীগকে? যে ক্ষমতায় আসলে সকল কিছু করা জায়েজ, আইনি কোনো ব্যবস্থা নিতে হয় না। সেম ভাবে আওয়ামী লীগ যদি পরিস্থিতি ভালো হয়, আওয়ামী লীগের কর্মীরা এই সকল কার্যকলাপ করলে আওয়ামী লীগ তখন দেখেও না দেখার ভান করবে, আইনি ব্যবস্থা নিবে না। কেন নিবে না? এগুলো তো ডক্টর শিখিয়ে দিয়েছে। এবং হত্যাযজ্ঞ চালানোর পর, গণহত্যা চালানোর পর, পুলিশ হত্যা করার পর এবং থানা জ্বালিয়ে দেওয়ার পর কিভাবে ইন্ডিমিনিটি দিয়ে সকলকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়, এই সকল বিষয়ে মামলা হবে না, সেটাও কিন্তু ডক্টর শিখিয়ে দিয়েছে। আওয়ামী লীগও সেম এভাবে করে গণহত্যা যদি হয়, পুলিশ মারা যায়, এভাবে করে থানা পুড়িয়ে দেওয়া হয়, বিএনপির সকল নেতাকে মেরে ফেললে এবং জামাতের অনেক নেতা মরে গেলে এভাবে ইন্ডিমিনিটি দেওয়া যায়। সেটা তো আওয়ামী লীগ শিখিয়ে দেয়নি, আপনারা শিখিয়ে দিয়েছেন। তাহলে এখন ক্ষমতা আসেন নাই, পিনাকির ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। অনেকেই বলছে ডক্টর ইউনূসের বাড়িতে হামলার চেষ্টা করা হয়েছে বা হামলা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ক্ষমতা থাকার পর, উপদেষ্টা থাকার পরেও সত্যি হোক বা মিথ্যক, আমি তো যাচাই করেছি, সেটা সম্পূর্ণরূপে সত্য না। কথা বুঝতে পেরেছেন? তারপর আলোচনায় আসবে কেন? একজন প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকার পর তার বাড়িতে হামলা হবে, তার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হবে, কত লজ্জাকর বিষয়। এটা যদি সত্য হতো তাহলে তো এটা লজ্জার বিষয় ছিল। কারণ তিনি নোবেল লরিয়েট, তিনি 15 মাসে দেশকে নাকি সিঙ্গাপুর বানাবেন, তিনি দেশকে সুদান বানিয়ে ফেলেছেন, উগান্ডা বানিয়ে ফেলেছেন, দেশকে ফিলিস্তিন বানিয়ে ফেলেছেন, দেশকে সিরিয়া বানিয়ে ফেলেছেন। সে কারণে তো জনগণ যে ওনার বাড়িতে হামলা চালাবে বা চালাচ্ছে, তাই নয় কি? তার মানে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে ডক্টর ইউনূসের সকল স্মৃতি সিম্বল। শুধু স্লিপ করলেই, উনি প্রধান উপদেষ্টা থেকে সরে গেলেই পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আওয়ামী লীগের ক্ষমতা আসা লাগবে না। এটাই রিয়েলিটি। আর পিনাকির কোন পরিস্থিতি হয় একমাত্র আল্লাহ জানে।
পিনাকি ওখানে বসে বসে সেনাবাহিনীকে গালাগালি করে, শেখ হাসিনাকে গালাগালি করে, বিএনপির তারেক জিয়াকে গালাগালি করে, সেখানে বসে বসে পুরো বাংলাদেশের সকলকে গালাগালি করে। কথা বুঝো নাই? ফ্রান্সের এক জায়গায় কোনায় বসে বসে খুব সোজা গালাগালি করে। বাংলাদেশে আসি গালাগালি করো না, ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ ওখানে আসি গালাগালি করো না। যে দেশের মাধ্যমে ফ্রান্সে গেছো সেখানেও তো তুমি নিস্তার পাবো না। ফ্রান্সে তো ঘর থেকে বাইরে হও না, ঘরের ভিতর বসে বসে গালাগালি করো। এখনই যদি তোমাদের এই অবস্থা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি পরিস্থিতি হবে কল্পনা করেন। তাদের এই অবস্থা, আর যারা নিচু স্তরের আছে তাদের কি অবস্থা হবে? ডক্টর ইউনূসের তো কোনো কিছুই থাকবে না, এবং আদার্স যারা আছে উপদেষ্টা তাদেরও কিছু থাকবে না, এবং বিএনপির যারা এখন আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন করতেছে, যে আমাদের যারা আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন করে মারতেছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিচ্ছে, তাদেরও কি কিছু থাকবে? কারণ তোমরাই তো এগুলো শিখিয়ে দিচ্ছ প্রতিহিংসা রাজনীতি। তোমরা 1 গুণ করেছো, আমরা এখন 5 গুণ কিভাবে করি। তখন আওয়ামী লীগ বলবো তোমরা 5 গুণ করেছো, আমরা 10 গুণ কিভাবে করি। কিন্তু আমি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। আওয়ামী লীগ যদি কখনো পরিস্থিতি ভালো হয়, ক্ষমতায় আসে, যেগুলো বিএনপি জামাত করে দেখিয়েছে, ডক্টর করে দেখিয়েছে, যাতে সেম কাজ আরো 10 গুণ আকারে আওয়ামী লীগ না করে দেখায়। কারণ এটার পরিবর্তন প্রয়োজন। কারণ আবার আওয়ামী লীগের পতন হলে আওয়ামী লীগের সাথে আবার 20 গুণ হবে। তো এটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য কথা বলতে হবে আমাদের তরুণ সমাজকে। আর আমরা তরুণ সমাজ সেটাই বোঝানোর চেষ্টা করছি, যারা তরুণ আছে এবং যারা সিনিয়র আছে আমাদের, তাদেরকে। এটা আমাদের এখন থেকে না বুঝলে তখন এগুলা আমরা পরিবর্তন করতে পারবো না। বুঝতে পেরেছেন? তাই উস্কি দিয়ে যেভাবে পিনাকি ধানমন্ডি 32 ভাঙিয়েছে, ডক্টর ইউনূসের মদদে যেভাবে ধানমন্ডি 32 ভাঙিয়েছে, এই ডক্টর ইউনূসের পতন হলে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরও অনেক বড় বড় দালান প্রতিষ্ঠান কোনো ওয়ার্ডার ছাড়াই মানুষ ভাঙিয়ে ফেলবে রাগে ক্ষোভে। কথা বুঝতে পেরেছেন? কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। সে কারণে তো মানুষ বলে এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেই দিনেরও কাছে, ইট মারলে পাটকেল খেতে হয়। এটা সত্য কথা, এগুলা বাস্তবে প্রতিফলিত হয়। আপনি ক্ষমতায় আছেন, আপনি যা এখন করে যাবেন, ক্ষমতা থেকে সরে গেলে সেটাই আপনাকে ফেস করতে হবে, যেটা শেখ হাসিনা ফেস করেছে। 5 আগস্টের পরবর্তী সময় 15 মাস আওয়ামী লীগের কর্মীরা ফেস করেছে। আওয়ামী লীগও কিছু না কিছু করেছে বিএনপির সাথে, জামাতের সাথে। শেখ হাসিনাও কিছু না কিছু করেছে, তা না হলে তো এগুলো ফেস করার কথা না, হয়তো বা কম করেছে, কিন্তু সে পরিমাণ বেশি ফেস করতে হয়েছে। সেম ভাবে এখন যেভাবে বেশি আওয়ামী লীগের কর্মীদের সাথে করা হচ্ছে, সেটাও আওয়ামী লীগ ক্ষমতায় আসলে করবে। কিন্তু আমার মতে এটার একটা শেষ করতে হবে। পাল্টাপাল্টি করে প্রতিহিংসা করে রাজনীতিভাবে কন্টিনিউ রাখা যাবে না, এক পর্যায়ে এসে শেষ করতে হবে। সেটা আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় আসলে শেষ করতে হবে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে ক্ষমতায় থাকতে হবে। প্রতিহিংসা রাজনীতি করে, গুম হত্যা সেম ভাবে একই ক্রাইটেরিয়া রাজনীতি করে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যাবে না। তরুণ সমাজকে পরিবর্তন করা যাবে না। তরুণ সমাজকে আশ্বস্ত করতে হবে আমরা সুন্দর ও সুস্থ রাজনীতি করতে চাই। তরুণ সমাজকে সুন্দর ও সুস্থ রাজনীতি উপহার দিতে চাই। আমরা প্রতিহিংসা রাজনীতি থেকে দূরে সরে আসতে চাই। যেটা বিএনপি জামাত আমাদের সাথে করেছে, আমরা সেটা করব না। এটাই আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হওয়া চাই। কিছু ক্ষেত্রে করতে হবে, কিন্তু সকল ক্ষেত্রে প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ আগামীতে ক্ষমতা আসলে করা যাবে না। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এনাফ ইজ এনাফ, আমরা আর সহ্য করব না। তার মানে দরকার হলে আমরা বাংলাদেশকে শায়েস্তা করব। এই কথাটাই পরোক্ষভাবে বলেছেন ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী। ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে, তার দুটো আপনাদের সামনে তুলে ধরে যেটা মিডিয়াতে এসছে, এবং একটা ব্যাপারে সরকারের কাছে আমি নিন্দা ও অনুসন্ধান প্রত্যাশা করব। সেটা হচ্ছে প্রখ্যাত ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের বাড়িতে কে বা কারা কদিন আগে আগুন লাগানোর চেষ্টা করেছে। এখন পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, কোনো গন্ডগোল নেই। নৈতিকভাবে আমরা পরস্পরের সঙ্গে দ্বিমত পোষণ করি, কিন্তু আমি পিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়ার এই অপচেষ্টার কঠোর ভাষায় নিন্দা করি। আর আমি ডক্টর ইউনূসের সরকারের কাছে এর একটা প্রতিকার, নিন্দা এবং অনুসন্ধান আশা করছি, যে ইনভেস্টিগেট করে দেখবেন ব্যাপারটা কি ঘটেছিল এবং কেন ঘটেছিল, কারা ঘটিয়েছিল। এটা জানার অধিকার আমাদের আছে। দেশের যে কোনো নাগরিকের জানমালের উপর হামলা হলে তার প্রতিকার জনগণ সরকারের কাছেই আশা করবে। আমরা এটা জানতে চাই। আর আরেকটা ব্যাপার আপনাদের সবাই নজরে পড়েছে নিশ্চয়ই, খুবই সিকেনিং, মানে জাসদপন্থী
জামাত নেতারা উঠে পড়ে লেগেছে ভারতীয় স্বার্থ রক্ষার্থে, আওয়ামী স্বার্থ রক্ষা করতে। তারা কিছুদিন আগ পর্যন্ত দাবি করলো পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতেই দেব না। তো দেখলো যে ওইটাতে তারা কোনো সমর্থন পেল না, জনগণ ওটা শুনে নাক শোনার ভান করলো। এখন কদিন যাবৎ তারা বলছেন সনদের উপরে একটা গণভোট করতে হবে এবং নির্বাচনের আগেই সেটা হতে হবে। বিএনপি জাস্টিফাইড ওয়েতে তারা এর বিরোধিতা করেছে। আমি এর উপর ইউটিউবে বলেছি যে 94 পৃষ্ঠার এই সনদ বাংলাদেশের কয়েক কোটি মানুষ যারা ভোটার, ভোট দেবেন 8-10 কোটি, তারা সবাই পড়বেন, পড়ার পরেই তো তারা হ্যাঁ বা না ভোট দেবেন। যেখানে বাংলাদেশে এখনো নির্বাচন হয় প্রতীক নির্ভর, ধানের শেষ, নৌকা, দাঁড়িপাল্লা, আর বিভিন্ন রকম প্রতীক দিয়ে। কারণটা কি? যে অনেক ভোটার অক্ষর জ্ঞানহীন, তারা পড়াশোনা জানেন না, কিন্তু সনদের উপর যখন তারা হ্যাঁ বা না ভোট দেবেন, সনদ না পড়ে না বুঝে, সেটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? আমার কাছে এটা একটা অবাস্তব ব্যাপার মনে হয়। এর মূল উদ্দেশ্য আর কিছু না, ভারতপন্থী জামাত নেতা, এই যে জামাতের নায়েবে আমির, ডেপুটি আমির তাহের বিষোদ্গার করেছেন এবং বলেছেন দরকার হলে আঙ্গুল বাঁকা করে ঘি তুলবো, ঘি আমাদের দরকার। সে কিসের ঘি কার পাতে দেবেন সেটা বলেননি। অর্বাচীন সুলভ আচরণ, কথাবার্তার ভেতরে একটা অ্যানার্কি রয়েছে, আনসফিস্টিকেটেড ক্রুড অ্যানার্কিস্ট বিহেভিয়ার। মানে কোন শিক্ষিত ভদ্রলোক এই ধরনের একটা উদ্ভট উক্তি প্রকাশ্যে সবার সামনে করতে পারে না। তাদেরকে তো গিলতে হবে, নির্বাচন গিলবে, তারা নির্বাচনে আসবে, তবে এটা আস্ফালন। এই আস্ফালনটা কেন করছে আহের শফিকুর রহমান, তাহের সাহেব এবং গোলাম পারওয়ার, তিনজনে কিন্তু সাবেক জাসদ নেতা ছিলেন। জাসদের সঙ্গে তো জামাতের কোনো মিল আমি খুঁজে পাই না। কিভাবে জাসদ ছেড়ে আবার জামাতে তারা যোগ দিলেন? এটা নিশ্চয়ই প্লান্টেড, জামাতের ভিতরে ইনফিলট্রেট করেছে, ঢুকে পড়েছে একটা অসৎ উদ্দেশ্য সাধনের জন্য। সেই উদ্দেশ্যটা আর কিছু নয়, সেই উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে ভারতের প্রভাব অক্ষুণ্ণ রাখা এবং নির্বাচনটাকে ভণ্ডুল করে দেয়া। এই ষড়যন্ত্র করছে জামাতে ইসলামী, ইসলামের নামে তারা ইসলামের ধামা ধরেছে। কিন্তু বাংলাদেশের উলামারা কিন্তু অলরেডি বলে দিয়েছেন জামাত কোনো ইসলামী দল নয়, মৌলানা মওদুদি কোনো ইসলামিক নেতা নন। এখন যে প্রসঙ্গে আজকে আলোচনার মূল আলোচনা, সেখানে ফিরে যাই। শেখ হাসিনার যে ইন্টারভিউ বেরিয়েছে ভারতের অ্যাক্টিভিস্ট, সফট অন আওয়ামী লীগ, সালমান রহমানের কর্মচারী ছিলেন যিনি, ডয়েচে ভেলে চাকরি করতেন, তিনিও প্রচ্ছন্ন ভাবে দালালি করার চেষ্টা করেছেন। বলেছেন যে আমি দরকার হলে শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান আমি ইন্টারভিউ দিব। তার মানে একজন পতিত স্বৈরাচারীকে তিনি জনগণের সামনে তার বক্তব্য তুলে ধরবেন, এই হচ্ছে উদ্দেশ্য। এরা সব ছুপে রুস্তম আওয়ামী দালাল, ভারতের দালাল, বাংলাদেশ বিরোধী শক্তি। এখন মাহফুজ আনাম সাহেব আমার বন্ধু লোক, কিন্তু তিনি যে চালছেন সেটা কিন্তু খুবই সবার চোখে পড়ে। তো সে মাহফুজ আনাম সাহেব সুন্দরভাবে আজকের এই পত্রিকাতে রিপোর্ট করেছেন, মিস্টেকস ওয়্যার সার্টেনলি মেড, হাসিনা সেজ। নিশ্চয়ই অনেক ভুল ভ্রান্তি হয়েছিল বলছেন শেখ হাসিনা। এই উদ্ধৃতি দিয়ে তিনি ভারতের 3টা পত্রিকা, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস এন্ড ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাতে হাসিনার যে ইন্টারভিউ বা লিখিত স্টেটমেন্ট ছাপানো হয়েছে সেটার উপর নির্ভর করে মাহফুজ আনাম সাহেব খুব সূক্ষ্ম চাল খেলে হাসিনা কি বলছেন তার প্রতি জনগণের একটু সহানুভূতি হোক, হাসিনা আবার রিহ্যাবিলিটেড হোক, বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ঢুকুক, এই অপচেষ্টার করেছেন মাহফুজ আনাম। মানে হাসিনার কথা শুনলে কত সুন্দর মনে হবে না? মিস্টেকস ওয়্যার সার্টেনলি মেড,
আমরা নিশ্চয়ই অনেক ভুল করেছিলাম, তার মানে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই যে হাসিনার একটা সফট টোন, এখানে হাসিনা ক্ষমা না চাইলেও মাহফুজ আলম ডেইলি স্টারের মাধ্যমে ওটাকেই তুলে ধরতে চাইছেন যে যাই হোক মা করে দেন, যা করার করছে, এখন তো উনি দুঃখিত, অনুতপ্ত যে আমরা ভুল করেছে। তা ভুলটা কে করেছে? উনি না, সিকিউরিটি ফোর্সেস, আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এরা অনেক ভুল করেছে, মানুষ হত্যা করেছে। কিন্তু আমি কিন্তু কাউকে হত্যা করার আদেশ দেইনি। লেট মি বি ক্লিয়ার, হাসিনা বলছে আই হ্যাভ নট কল্ড ফর এ বয়কট। আমি বয়কটও করতে বলছি না, নির্বাচন বয়কট হবে সেটাও আমি চাই না, তবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। এবং সেজন্য কিন্তু আমরা কোনো ভায়োলেন্সে যাব না, আমরা কোন রকম সহিংসতা অর্জন পথে আওয়ামী লীগকে পুনর্বাসিত করব না, আমরা আলোচনার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করব। কি সুন্দর কথা, শুনলে মনটা গলে যায়। আরে হাসিনা তো আর মেরে ফেলবো, যে করে হোক আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করব, দেখে নেব সবাইকে, ভেঙে দেব, এই ধরনের কথা কিন্তু হাসিনা বলছে না। এটাই উদ্ধৃত করছেন, উদ্ধৃতি দিচ্ছেন ডেইলি স্টার, মাহফুজ আলম। উদ্দেশ্যটা কি? হাসিনাকে তোমরা যতই খারাপ মনে করো, হাসিনা কিন্তু তত খারাপ না। এই দেখো না, উনি বলেছেন আওয়ামী লীগকে আমরা সুপ্রতিষ্ঠিত করব, কিন্তু আইনি ভাবে, বেআইনি ভাবে আমরা এটাকে আদায় করব না। এবং উনি বলেছেন, হাসিনা আরো বলেছে ভারত তাকে আশ্রয় দিয়েছে, সেজন্য তারা ভারতের প্রতি খুব কৃতজ্ঞ। তবে উনি আবার মূল কথাটা হাসিনার হচ্ছে, as a party we will continue to challenge this ban legally, diplomatically and peacefully. আমরা আইনের মাধ্যমে এবং কূটনীতির মাধ্যমে এবং শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের প্রতি যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো, কাজ করব আইনের মাধ্যমে, ডিপ্লোম্যাটিক্যালি এন্ড পিসফুলি। এই কথাগুলো বাংলাদেশের মিডিয়াতে প্রচার হওয়া মানে কি? এবং 1400 লোক মারা গেছে, এবং সেজন্য আমরা কিন্তু বলেছি, হাসিনা বলছে, আমি বলছি মিস্টেকস ওয়ার সার্টেনলি মেড, নিশ্চয়ই ভুল ভ্রান্তি হয়ে থাকে বাই ল এনফোর্সার্স ইন হ্যান্ডলিং দ্য ভায়োলেন্স। হাসিনা আরো বলছেন, বাট টু সাজেস্ট দ্যাট I was directing minute by minute tactical responses from the Prime Minister's office is to fundamentally misunderstand how security forces work. কিন্তু আপনারা যদি মনে করেন যে প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রতি মিনিটে এরকম ল এনফোর্সারদেরকে, আইন প্রয়োগকারী সংস্থাকে আদেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা মানুষ হত্যা করো, এটা কিন্তু আমি করি নাই। তবে এখানে আবার ডেইলি স্টার আর মাহফুজ আলম তার নিজের সাফাই দিয়ে দিচ্ছেন যে আমি কিন্তু কলা খাই না, আমি ঠাকুর ঘরে নই। উনি বলছেন, ডেইলি স্টার কিন্তু হাসিনা যখন জুলাইয়ের 18 তারিখে ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপসকে বলেছিলেন যে আই হ্যাভ গিভেন ইনস্ট্রাকশনস, সবাইকে আমি বলে দিয়েছি তোমরা লেথাল ওয়েপন ব্যবহার করো, একেবারে যে অস্ত্র দিয়ে মানুষ হত্যা করা যায়, যে বুলেট দিয়ে মানুষ হত্যা করা যায়, সেগুলো আমি ব্যবহার করতে বলেছি। এবং ডেইলি স্টার ক্রেডিট নিচ্ছে, আমরা কিন্তু সেটা প্রকাশ করেছি। The ousted Prime Minister told the New Indian Express that Awami League ardently wishes to participate in the next national election. আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায়। সেই আওয়ামী লীগ সেই হাসিনাকে খারাপ বলবেন, এটা তো ধৃষ্টতা। উনি তো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আসতে চাইছেন, আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইছেন, এতে দোষের কোথায়? এটাই মূল বক্তব্য মাহফুজ আলমের এবং ভারতপন্থী আওয়ামীপন্থী মিডিয়ার। এবং হাসিনা বারবার বলছেন, বাংলাদেশ badly needs to hold a free, fair and inclusive election so that the country can begin to heal and move towards reconciliation. বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, স্বাধীন ও মুক্ত নির্বাচন, ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যাতে জনগণ শান্তিপূর্ণভাবে একটা
সমঝোতার মাধ্যমে বাংলাদেশে একটা আইনের শাসন ও গণতন্ত্র স্থাপিত হয়। কিন্তু মাহফুজ আনাম আপনি বলছেন, কিন্তু দেখেন নিয়তির পরিহাস, এই তার সরকারই কিন্তু জামাত ইসলামীকেও নিষিদ্ধ ঘোষণা করেছিল। মানে উনি একটা ব্যালেন্স রাখতে চাইছেন মাহফুজ আনাম, প্রিকারিয়াস ব্যালেন্স, কিন্তু তার মনের কথাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তিনি হাসিনাকে লাইমলাইটে আনছেন, যেটা খালেদ মহিউদ্দিন করতে চেয়েছিলেন সেটা মাহফুজ আনাম পরোক্ষভাবে করেই দিলেন। তিনি হাসিনার দালালি করে হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাচ্ছেন যে হাসিনা কোনো দানব নয়, তার ভেতরেও এখন বিবেক জাগ্রত হয়েছে এবং তিনিও স্বীকার করছেন যে সার্টেনলি নিশ্চয়ই সেখানে এক্সেসেস হয়েছিল, ভুল ভ্রান্তি হয়েছিল। তার মানে এরপরে স্টেজ উনি বলবেন আমাকে ক্ষমা করে দেন। এটাই তো উদ্দেশ্য, সেই উদ্দেশ্য জনগণ প্রতিহত করবে। মাহফুজ আনাম সাহেব, আপনি যতই সূক্ষ্মভাবে মাহফুজ তুমি এই হাসিনা সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাও, হাসিনাকে একটা মানুষ বানিয়ে দিচ্ছ দানব থেকে। দানব কি কখনো হয় কি মানুষ? লজ্জা কি তুমি পাবে না? ওই যে বিখ্যাত গান ভূপেন হাজারিকার, দানব মানুষ হয় না। হাসিনা দানব, সে মানুষ হতে পারে না। আর কোনো খবর বাংলাদেশের পত্রিকায় ছাপানো এটা একটা গুরুতর অপরাধ বলে আমি মনে করি। এর পরে যে খবরটা সেটা খুবই সেন্সেশনাল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউনূসকে তথা বাংলাদেশকে হুমকি দিয়েছেন। তিনি একটা এক্সক্লুসিভ কনভারসেশন করেছেন, কথা বলেছেন নেটওয়ার্ক 18 এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশী। তাকে উনি বলছেন যে ডক্টর ইউনূস বহুদিন ধরেই সুপরিকল্পিতভাবে ভারতের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন এবং এটা ভারত সহ্য করবে না। ভারত জানে কি করে চ্যালেঞ্জ ট্যাকেল করতে হয়। এটা ভারতের সার্বভৌমত্বের প্রতি একটা চ্যালেঞ্জ দিচ্ছেন ডক্টর ইউনূস। আমরা বাংলাদেশের সঙ্গে কোনো মারামারি গন্ডগোল চাই না, তবে ডক্টর ইউনূস বা বাংলাদেশ যদি আমাদেরকে উস্কানি দেয়, আমাদেরকে যদি বাধ্য করে, তাহলে আমরা কঠোর হতে বাধ্য হব। তিনি ডক্টর ইউনূস তথা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন নির্বাচনের আগ দিয়ে একটা কিছু হলে মিলিটারি ইন্টারভিউ করে নির্বাচনটাকে বানচাল করবে। এক্সকিউজটা কি? ডক্টর ইউনূস এমন কি করেছেন? ভারতের সঙ্গে সম্পর্ক তো ডক্টর ইউনূসের খারাপ না, সুতরাং তারপরেও কেন তারা বিগড়ে গেছে? তারা বিগড়ে গেল এই জন্য যে বাংলাদেশে একটা নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি মাসে, সেটাকে বন্ধ করতে হবে। এক্সকিউজটা কি? এই যে নেকড়ে বাঘের, সেই নেকড়ে বাঘ আর ওই মেষ শিশু শাবকের যে গল্প, যে তুই গত বছর আমাকে গাল দিয়েছিলি, বলছে গত বছর তো আমার জন্মই হয় নাই। বলছে ও না, তুই না, তাহলে তোর বাবা গাল দিয়েছিল। যাই হোক, একই কথা, এখন আমি তোকে খেয়ে ফেলবো। তো রাজনাথ সিং বাংলাদেশকে মেষ শাবক মনে করেছে, খেয়ে ফেলবো, কিন্তু সাবধান। কি জন্য? যে পাকিস্তানের যে জেনারেল সাহির শামশাদ মির্জা, উনি পাকিস্তানের চিফ অফ দ্য স্টাফস অফ পাকিস্তান আর্ম ফোর্সেস, বাংলাদেশে এসেছিলেন। তাকে একটা সৌজন্য বই একটা উনি উপহার দিলেন, আর্ট অফ ট্রায়াম্প, বিজয়ের শিল্প বা আর্ট। সেখানে একটা ম্যাপ কেউ এঁকেছে, সেই ম্যাপে দেখানো হচ্ছে ভারতের 7 সিস্টার্স এর কিছু অংশ, আসাম মেঘালয়ের অংশ বাংলাদেশের ভিতরে অন্তর্ভুক্ত সেই ম্যাপের ভিতরে। বইয়ের উপরে একটা ম্যাপ রয়েছে, তার ভেতরে আরো নকশা অনেক কিছু আছে, ঠিক ভালো করে বোঝাও যায় না যেটা বাংলাদেশের ম্যাপ। কিন্তু ওখানে ওরা আবিষ্কার করছে যে এখানে আসামকে ভারতের বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। ওরকম ম্যাপ তো ভারতের পার্লামেন্ট হাউসে রয়েছে, ভারতের ম্যাপ। সেখানে শ্রীলঙ্কা এবং নেপাল, ভুটান এগুলো ভারতের অংশ, বাংলাদেশও ভারতের অংশ বলে দেখানো হয়েছে। এবং ভারতের সরকার বলছে এটা প্রাচীন কালের কথা বলছি। তা আমরাও প্রাচীন কালের কথা বলছি। ওই বইতে যদি থাকে, এক সময় আসাম, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা এক ছিল, ওরকম একটা ম্যাপ আমরাও বানাতে পারি। এটা নিয়ে ইউনূস সাহেবকে হুমকি দেওয়ার মতো কি হলো?
রাজনাথ সিং বলছেন, উই ডু নট সিক টেন্স রিলেশনস উইথ বাংলাদেশ। আমরা বাংলাদেশের সঙ্গে খুব একটা ভালো টেন্স রিলেশন চাই না, মানে একটা সংঘাতের সম্পর্ক চাই না। বাট ইউনুস শুড বি কশাস উইথ হিজ স্টেটমেন্টস। ইউনুস তো কোনো স্টেটমেন্ট দেননি, বলছে ইউনুসের কথা বলার আগে ইউনুসকে সাবধানতা অবলম্বন করতে হবে। এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ। ইউনুস সরকারের কাছে আমি আশা করি এর একটা জবাব দেবেন, এবং একটা ভালো জবাব, দাঁত ভাঙা জবাব দেবেন। এবং রাজনাথ সিং বলছেন, ইন্ডিয়া ক্যান হ্যান্ডেল এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ, দো উই এইম টু মেইনটেইন গুড রিলেশনস উইথ আওয়ার নেইবার্স। ভারত যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে, তবে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক চাই। বলো না বাবা এটা চীনের কাছে, চীনকে গিয়ে বলো, পাকিস্তানকে গিয়ে বলো যে খবরদার এটা করে দেব। চীনের নাম শুনলে তো তোমাদের ত্রাহি মধুসূদন কোন দিন চিকেন নেক কেটে আসামের ম্যাপে দেখিয়েছে, ওরা তো ম্যাপটা অরুণাচল প্রদেশ তো চীন বলেছে চীনের অবিচ্ছেদ্য অংশ। তোমাদের সেভেন সিস্টার্স এর একটা তো চীনের পেটে চলে যাবে যে কোনো দিন, তোমরা কিছুই করতে পারবে না, হইচই করবে। কিন্তু চীন যেমন ভাবে রাশিয়া ক্রিমিয়া নিয়ে গেছে ইউক্রেনের কাছ থেকে, ইউক্রেন কিছু করতে পারেনি, ইউক্রেনের বন্ধুরাও কিছু করতে পারেনি, তদ্রূপ ভারত যেদিন অরুণাচল প্রদেশ হারাবে, যেটা চীনের অংশ ছিল, কাউ মাউ হাউ কাউ করবে চায়ের দোকানদার নরেন্দ্র মোদী। কিন্তু ভারত এখন খুব উঠে পড়ে লেগেছে। কেন? নরেন্দ্র মোদীর অবস্থা খুব ভালো না। বিহারের নির্বাচন হচ্ছে এবং বিহারের নীতিশ কুমার যে নরেন্দ্র মোদীকে কোয়ালিশনে সাপোর্ট করে, নীতিশ কুমার যদি হেরে যায় তাহলে কিন্তু মোদী সরকারও ভেঙে পড়বে, মেজরিটি থাকবে না। সেজন্য বিহারের অবস্থাকে আরো শক্তিশালী সুসংহত করার জন্য, মোদীর পক্ষে আনার জন্য ডক্টর ইউনুস বা বাংলাদেশ ব্যাশিং করছে না। হ্যাঁ, ইউনুস বাড়াবাড়ি করছে, ভারতীয়দের ভেতরে দেশপ্রেম উদ্রেক করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার এবং তার ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং বলছেন, ইউনুস হ্যাজ বিন পুশিং প্রভোকেটিভ রেটরিক এগেইনস্ট ইন্ডিয়া। ইউনুস সাহেব নাকি ভারতের বিরুদ্ধে খুবই উস্কানিমূলক কথাবার্তা বলে আসছেন, আমার কানে তো আসেনি। Recently, he stirred a storm after he presented a controversial artwork to Pakistan's Joint Chief of Staff's Chairman General Zahir Shamshad Mirza and a visiting Turkish parliamentary delegation. পাকিস্তানি জেনারেল শামশাদ মির্জাকে এবং তুরস্কের একটা পার্লামেন্টারি ডেলিগেশনকে ইউনুস সাহেব একটা আর্ট ওয়ার্ক, একটা বই উপহার দিয়েছেন, যেখানে এই হাসিনা বিরোধী আন্দোলনের বিভিন্ন ছবি রয়েছে। ওই আর্ট ওয়ার্কটাকে বলছে ভারতের অংশ দেখানো হচ্ছে বাংলাদেশের অংশ হিসাবে। আপনারাই বিচার করে দেখবেন, ওটা দেখলে আমি কিন্তু ওটা ম্যাপ সেটাই বুঝতে পারছি না, কিন্তু তারা ঠিকই বুঝে নিয়ে, বেশি বুঝে তারা বাংলাদেশকে একটা খামাখা একটা অভিযোগ দিয়ে হুমকি দামকি দিচ্ছে। আর এই সময় আমরা দেখছি ডেইলি স্টারে যেটা খালেদ মহিউদ্দিন করতে পারেননি, সেটা মাহফুজ আনাম সাহেব সুচারুভাবে সম্পন্ন করলেন। এগুলোর আমরা প্রতিবাদ করি। আপনাদের জানানোর জন্য এই কথাগুলো বললাম, আপনারা প্রতিবাদ করেন, প্রতিবাদের পরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে আপনারা ওই যে জামাত কি বলে না বলে যে সনদের উপরে যদি গণভোট না হয় আমরা নির্বাচন হতে দেব না, এগুলো ফালতু কথা। জামাত কোনো শক্তিশালী দল নয়, তারা কোনো দেশপ্রেমিক দল নয়, তারা ভারতপন্থী, জাসদপন্থী তথা আওয়ামীপন্থী একটা অ্যানার্কিস্ট পার্টি, ইসলামের নামে আবার পুনরুত্থিত হয়েছে। যাই হোক, আপনারা খেয়াল রাখবেন, দেখবেন বাংলাদেশ যেন সুষ্ঠুভাবে চলে, সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়। আমরা একটা গণপ্রতিনিধিত্বমূলক সরকার চাই বাংলাদেশে, গণতান্ত্রিক হবে, মানবাধিকার রক্ষিত হবে। এই উনি একটা প্রবাদ বাক্য বলছে যে সোজা আঙুলে যদি ঘি না উঠে আঙুল বাঁকা করতে হবে। এই পর্যন্ত ঠিক আছে, যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। এই পর্যন্ত বইলা যদি উনি থাইমা যাইতো
তাহলে আলোচনাটা হইতো না, কিন্তু ভাইরাল হইতো না। ভাইরাল হইছে কেন? আঙুল বাঁকা করার পর আরেকটা শব্দ জুড়া দিছে, ঘি আমার লাগবেই। হাই হাই, ঘি আমার লাগবেই। ভাই ব্রাদার, যাদের ঘি কেনার দরকার আগামী ঈদের জন্য আগেই কিনা রাখেন, ঘির দাম বাড়বে, কারণ ঘি আমার লাগবেই, ঘি আমার লাগবেই। এইটাই জ্বালা যন্ত্রণা সবাই। কেন জ্বালা যন্ত্রণা? এটার মধ্যে একটা হুমকি আছে, একটা থ্রেট আছে, একটা বার্তা আছে, একটা আত্মবিশ্বাস আছে। কি ইঙ্গিত দেয় জানেন? যে ভাই যতই হাঙ্কি পাঙ্কি করো, ওই যে বলছে না, নো হাঙ্কি ফাঙ্কি, কারণ কোনো হাঙ্কি ফাঙ্কি কইরা কোনো লাভ হবে না। হাঙ্কি ফাঙ্কির মানে কি জানেন? চালাকি কইরা, চাতুরতা কইরা কোনো লাভ হবে না, এইটাই বুঝায় ভাই। হাঙ্কি পাঙ্কির অর্থ এইটাই, যে চাতুরতা কইরো না, চালাকি কইরো না, কোনো কিছুতেই কুল পাবা না, কারণ ঘি আমার লাগবেই। আর ওইখানেই জ্বালা যন্ত্রণা। এই জন্যই এত আলাপ আলোচনা। হ্যাঁ ভাই, এই জন্যই এত আলাপ আলোচনা। আচ্ছা, এই আত্মবিশ্বাসটা কেন ওনার ঘি আমার লাগবেই? এর পিছনে একটা শক্তি কাজ করতেছে, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। কোন শক্তি? জনগণের শক্তি। হ্যাঁ, ওনারা বুঝা ফেলাইছে জনগণ ওনাদের সঙ্গে আছে। আর কারা আছে? বাংলাদেশের ছাত্র সমাজ। হ্যাঁ ভাই ব্রাদার, এই বাংলাদেশের ছাত্র সমাজ এই জামাত ইসলামের সাথে আছে, ছাত্র শিবিরের সাথে আছে বইলেই উনি অত শক্তভাবে কথা বলছে। এটার ইঙ্গিত দেয় কি জানেন? যে ভাই আপনারা মাইনা নেন, না মাইনা নিলে আমরা মাঠে ফয়সালা করব। হ্যাঁ, মাঠেই ফয়সালা করব। মাঠের ফয়সালা ভাই ভয়ঙ্কর ফয়সালা, ওদিকে যাওয়া উচিত না। কারণ কি জানেন? মাঠের ফয়সালা তো হয় ভাই লাঠির মধ্যে দিয়া, বাইরা বাইরের মধ্যে দিয়া। ওই যে ব্রাহ্মণবাড়িয়া যেটা হয়, ওই ঘটনা ঢাকায় হোক, এটা কি আমরা চাইবো? না, চাইবো না। আর ওইটা করার সুযোগও নাই। হ্যাঁ ভাই, ওই সুযোগ আর নাই। এটা আমার বিশ্বাস। হ্যাঁ ভাই, আমার এটা ব্যক্তিগত বিশ্বাস। আমি বিশ্বাস করি বাংলাদেশের আর্মি, র্যাব, পুলিশ সব একসাথে মাঠে নামবে। হ্যাঁ ভাই, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মাঠে নামতেই হবে ভাই। পুলিশ ভাইদেরকে তো আগে নামতে হবে ভাই। পুলিশরাই হচ্ছে একটা দেশের সৌন্দর্য, একটা শহরের সৌন্দর্য। ভাই ব্রাদার, আপনারা বহুজন বহু দেশে গেছেন, আপনারা তো দেখছেন একটা দেশের মধ্যে যা কি দেখেন? আর্মি দেখেন না, পুলিশ দেখেন, তাই না? পুলিশই দেশের সৌন্দর্য। আর সেই পুলিশকে যদি আপনারা ওই যে বিছানার চাদরের মতো ব্যবহার করেন, তাহলে তার হইল না। হ্যাঁ ভাই, হইল না। এই একটা কল রেকর্ড দেখতেছেন না কাদের সাহেবের? কোন কাদের চিনছেন? যাকে কাউয়ার সাথে তুলনা করা হয়, ওই কাদের সাহেবের সাথে কথা হচ্ছে ডিবি হারুনের। আয় হায়, মিস্টার হারুন তো স্যার 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 কইতে কইতে অস্থির। আর কাদের সাহেব উনাকে বকাঝকা করতেছে যে তুমি কেন ওই 6 জনকে ভাত খাওয়া ফেসবুকে দিলা। আর হারুন বলতেছে না না, আমাকে এটা তো দিতে বলছে আরেকজন, মানে আরেক নেতার কথা বলতেছে। মানে সবই নেতা আর নেতা। এই নেতাদেরকে সার বইলা বইলা নিজেদেরকে বিছনার চাদর বানায় ফেলাইছিল ভাই অতীতে। কিন্তু সেরকম ভাবে কি দেশ চলবে? না, সেরকম ভাবে চলতে পারে না। দেখেন ভাই ব্রাদার, আপনারা খেয়াল করে দেখেন একটা জিনিস, এই পুলিশ কেন খারাপ হয়েছে এটার একটা অঙ্ক আছে। র্যাব কেন খারাপ হয়েছিল এটার একটা অঙ্ক আছে। আর্মির একটা অংশ কেন খারাপ হয়েছিল এটারও একটা অঙ্ক আছে। এই সোজা অঙ্কটা তো আপনারা বুঝেন। কে লাই দিছিল? কে প্রশ্রয় দিছিল? শেখ হাসিনা প্রশ্রয় দিছিল, তাই না? তার কারণেই ওনারা এই পথে নামছে। আর এই পথে না নামলে ওই যে আয়না ঘরে নিয়ে ঢুকায় রাখতো। হ্যাঁ ভাই, এই আয়না ঘর কার জন্য বানাইছিল? শুধু কি এই ছাত্র শিবির, জামাত, বিএনপি এদের জন্য? না 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 না, যে তার বিপক্ষে যাবে তাকেও তো ঢুকায় রাখছে। ওই আয়না ঘরের মধ্যে আর্মি ঢুকায় নাই, আর্মি হইয়া আর্মির অফিসারকে ঢুকায় নাই, ঢুকাইছে তো ভাই। এগুলো করতে বাধ্য করা হয়েছে। তার মানে কি? একটা ডন, একজন মাফিয়া কিং যা বলে তা করতে হয়। দেশটাকে ওই পথেই তো নিয়ে গেছিল, যার কারণে এই জুলাই গণ অভ্যুত্থান, 5ই আগস্ট। আর এই 5ই আগস্টে যে দিল্লিতে চলে গেল, হ্যাঁ ভাই, দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাইছে। দিল্লিতে যায়া এই পর্যন্ত গত 15 মাসে কোনো অনুতপ্ত আছে, কোনো অনুশোচনা আছে? নাই। উনি এই কথাও বলে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ডক্টর ইউনূসের গলায় ফাঁসির দড়ি দেওয়ার জন্য। হ্যাঁ, একদম তাকে ফাঁসির দড়িতে ঝুলাবে, উনি এই কথাও বলে। আরেকটা ভয়াবহ কথা বলছে, দেখেন এই কথা থেকে অনেক কিছু শিখার আছে, বিশেষ করে আমাদের পুলিশ ভাই, আর্মি ভাই এবং র্যাব ভাইদের। হ্যাঁ, ওনাদের অনেক কিছু শিখার আছে। দেখেন
শেখ হাসিনা সরাসরি অস্বীকার গেছে যে আমি কাউকে হত্যা করার কোনো হুকুম দেই নাই, অর্ডার দেই নাই। এই প্রতিরক্ষা বাহিনীকে, এই পুলিশকে, র্যাবকে, আর্মিকে উনি ডাইরেক্ট অস্বীকার গেছে। উনি সরাসরি বলছে যারা গুলি চালাইছে তারা তাদের বসের কথায় গুলি চালাইছে, আমার কথায় না। আমি কাউকে হুকুমও দেই নাই, কাউকে অর্ডারও করি নাই, এমন কোনো প্রমাণ নাই। আর যা কিছু এই যে অডিও কল টোডিও কল এগুলো নাকি সব এআই, উনার ভয়েস না। উনি এই ধরনের কথা বইলা দেখেন আপনাদেরকে অস্বীকার গেল। দেখছেন এই কথার অর্থ কি জানেন? এই কথার অর্থ আপনাদেরকে এখন চিনে না। হ্যাঁ ভাই, দেখেন কাজ উদ্ধার কইরা এখন আপনাদেরকে চিনে না, বিছানার চাদরের মতো ব্যবহার করে আপনাদেরকে এখন ছুঁইরা ফেলে দিল। এখান থেকেই শিখতে হবে, রাজনীতিবিদদের পায়ে ধরে সালাম করা যাবে না। হ্যাঁ ভাই, রাজনীতিবিদদের চামচামি করা যাবে না, তাদের হুকুমে চলা যাবে না। তাদের হুকুমে যদি চলেন দেশ সঠিক পথে আসবে না। আইন যা বলে সেটাই করতে হবে আপনাকে। আপনার উপরের বস যেটা বলবে সেটাই তো আপনি শুনবেন। আবার বস যদি দেখেন, আবার বস যদি কোনো দলের দলদাস হয়ে কোনো হুকুম জারি করে, শুনবেন না ভাই, শুনবেন না। ওপেন একদম এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিবেন। এই তো যদি আপনার চাকরি চলে যায় ভাই, দেখবেন এই সোশ্যাল মিডিয়া আপনার চাকরি ফিরিয়ে দিবে, এই সোশ্যাল মিডিয়া আপনার পক্ষে দাঁড়াবে। আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিবাদ করলে আপনার চাকরি ফেরত অবশ্যই পাবেন। না হলে তো ভাই আবার একটা অভ্যুত্থান হবে। কিন্তু আবার যে অভ্যুত্থান হবে, কোনো মা কি তার সন্তানকে দিবে অভ্যুত্থানে যাওয়ার জন্য? কোনো বাবা কি বলবে যা বাবা দেশের জন্য তুই মাঠে নাম, বলবে কি? না, বলবে না। আমার মনে হয় ঘরের তালা দিয়া নিজের সন্তানকে আটকায় রাখবে, স্কুল কলেজে যাইতে দিবে না। কেউ যদি বাইরে হয় খুঁজা বাইর করে যায় না, ঘরে ঢুকায় ফেলবে। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছে তাদের রক্তের কোনো মূল্য পাচ্ছে না। কত মায়ের বুক খালি হইল, তার মূল্য কি পাইছে? না, তার মূল্য পায় নাই। বরঞ্চ বিতর্ক আর বিতর্ক, শুধু আলোচনা কি? আইনের আলোচনা। ওই যে সংবিধানের 106 ধারায় কি আছে, 100 ধারায় কি আছে, 9 ধারায় কি আছে, সংবিধান খুঁজা বেড়ায়, সংবিধান খুঁজা বেড়ায়। এই সংবিধানের ভিতরে কি লেখা আছিল যে আপনারা গণ অভ্যুত্থান কইরা তাকে দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাই দিবেন? এরকম কোনো কথা তো লেখা ছিল না। তাহলে এত সংবিধান সংবিধান করেন কেন? জনগণ একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান চায়। নতুন বলতে একেবারেই নতুন না, এর আগেও আপনারা 16-17 বার এটা উলট পালট করছেন। এইটা নিয়ে হয়তো 18 বার হবে, এখন না হয় 18 বার হবে। হ্যাঁ, 18 বার হইতে অসুবিধা কি? 17 বার যদি সবাই করতে পারে, জুলাইয়ের জন্য যারা রক্ত দিল তারা কেন এটার পরিবর্তন করতে পারবে না? আসল ঘটনা কি জানেন? আসলে জুলাই সনদপত্রের পিছনে বিরাট একটা রহস্য লুকায় আছে। সেই রহস্যের নাম কি জানেন? একটা কবর। আর সেই কবরটা কার? ভারতের আধিপত্যের কবর। হ্যাঁ ভাই, ভারতের যে এই যে নজরদারি, খবরদারি, এই 54 বছর যা দেখে আসছেন সব কিছুর কবর এই জুলাই সনদপত্র। হ্যাঁ, সব কিছুর কবর হয়ে যাবে। যার জন্য রাজি না ওনারা, যার জন্য রাজি না ওনাদের যে অনুচর আছে এই দেশে, তারা রাজি না, কিন্তু রাজি হইতেই হবে। সরকার মানে ডক্টর ইউনূস স্যার 7 দিনের সময় নিছিল। আগামীকাল, আমার মনে হয় আগামীকাল অথবা আরো একদিন আছে, 7 দিন পুরা হয়ে যাবে। 7 দিন পর তো সরকারকেই সিদ্ধান্ত দিতে হবে। কারণ সরকার তো বলছে যে আপনারা 7 দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না নিতে পারেন আমরাই সিদ্ধান্ত নিব। সরকার কি ওই কথা থেকে সরে আসবে? না, সরে আসতে পারে না। সরকারকে একটা সিদ্ধান্ত দিতেই হবে। আমরা আর 2-1 দিন অপেক্ষা করি, অন্তত 13 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতে হয়। 13 তারিখই তো একটা বিরাট বড় ঘটনা ঘটতে যাচ্ছে, তাই না? যেভাবে প্রচার করা হয়েছে চারিদিক থেকে, হায় হায়, 13 তারিখে চারিদিক থেকে ঢাকায় ঢুকে যাবে, ঢাকা দখল করে নিবে আওয়ামী লীগ। ভারতের কাছাকাছি চলে আসছে, বর্ডারের কাছাকাছি সবাই এইসব বৈশা রয়েছে, ফাটায় ফালাইবো। কারণ 13 তারিখে শেখ হাসিনার রায় হতে যাচ্ছে। আসলে রায় না, রায়ের দিন ধার্য করবো, সেই দিন যে কবে আমরা রায় দিব সেই দিনটার কথা জানাবে। আর ওই 13 তারিখ থেকে রায়ের দিন বেশি দূরে না ভাই, হয়তো 1 সপ্তাহ দূরত্ব হবে। ওইটা ওরা বুঝা ফেলাইছে, বুঝা ফেলাই অস্থির হয়ে গেছে। ভয় তো পাইছি, ভয় না পাইলে এই কথাকেই বলে যে আমি কাউকে হত্যার হুকুম দেই নাই। পুলিশের দায়িত্ব নেয় না, ওই যে আর্মির এক অংশের দায়িত্ব নেয় না, র্যাবের এক অংশের দায়িত্ব নেয় না। কেন নেয় না? ভয় পাইছে। ভয় পাইছে বলেই তো, নাইলে উনি যেভাবে গত 15 মাস কথা বলতেছে, এরে মার, এরে ধর, ওর নাম লিস্ট করে আমার কাছে পাঠা। এবং শেষ অডিও কলে কি বলছে? আমাকে আল্লাহ বাঁচায় রাখছে শুধু একটি কারণে,
আমি ডক্টর ইউনূসের গলায় দড়ি পরাইতে চাই, তারে না ঝুলাইয়া আল্লাহ আমাকে নিবে না, এরকম কথাও বলছে। আরে ভাই, আল্লাহরে বিপদে ফেলায় দেয় মানুষ। চিন্তা করছেন, উনি একটা খুনের জন্য বলতেছে আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে, ডক্টর ইউনূসকে মাইরাই উনি মরবে, আল্লাহ এই জন্য ওনাকে বাঁচায় রাখছে। এখন আল্লাহ ওনার কথা শুনবে? এটা হয়েছে কেন জানেন? এই ধরনের মানুষ না, চোখ আছে চোখে দেখতে পায় না, কান আছে কিন্তু কানে শুনতে পায় না। আল্লাহ তাকে বধির কইরা দিছে, তো আল্লাহ তাকে অন্ধ কইরা দিছে। কারণ কি জানেন? ওকে আরো চরমে যাইতে দেওয়ার সুযোগ কইরা দিছে, তুই আরো যাইতে থাক, যাইতে থাক। আপনারা তো জানেন একটা ঢিল যে যত জোরেই উপরে মারুক না কেন ফেরত আসতেই হবে। হ্যাঁ, আপনাকেও ফেরত আসতে হবে, আপা আপনাকেও ফেরত আসতে হবে। বাপ বাপ কেউ ছাড়ে না, তাইলে তো ভাই আল কোরআন মিথ্যা হয়ে যাবে। ওখানে স্পষ্ট লেখা আছে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। তার মানে কি জানেন? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ সাবধান করে দিছে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ধ্বংস করে দেয়। নিজের চোখের সামনেই তো দেখতে পারছেন, এই যে 5ই আগস্টে, এটা কি ধ্বংস না? নিশ্চয়ই ধ্বংস। 32 নম্বরের দিকে তাকান, এটা কি ধ্বংস না? নিশ্চয়ই ধ্বংস। নিশ্চয়ই উপরওয়ালার ইঙ্গিত আছে, কারণ উনি সীমা লঙ্ঘন করছে। আর এই আল্লাহর অপছন্দটা আল্লাহ কিভাবে প্রকাশ করে জানেন? মানুষের মনের মধ্যে ঢুকায় দেয়। হ্যাঁ ভাই, মানুষের মনের মধ্যে ঢুকায় দেয়। এই যে দেখ, এটা হলো সঠিক আর এটা বেঠিক, আর এই বেঠিকের জন্য ওকে তারা ঘৃণা কর। যারা অন্যায় করে, অপরাধ করে, সীমা লঙ্ঘন করে, মানুষ তো তাকে ঘৃণা করে। আর ওই ঘৃণাটাই হচ্ছে অভিশাপ। ঘৃণার আরেক নাম অভিশাপ, আর ভালো কাজের আরেক নাম কি জানেন? দোয়া। হ্যাঁ ভাই, ইন জেনারেল ভারতের যে চাণক্য নীতি, এই চাণক্য নীতির একটা প্রধান বৈশিষ্ট্য হলো খুব ধীর এবং স্থির। বাংলাদেশ নিয়ে আমরা সবাই জানি যে ভারতের একটা ডক্টরিন রয়েছে, যেটিকে সবাই নেহরু ডক্টরিন হিসেবে জানেন। আমার ভিডিওতে একাধিকবার আমি নেহরু ডক্টরিন সম্পর্কে আলোচনা করেছি। সেটা নিয়ে আমি আবার বলছি। যখন দেশ বিভাগ হলো, অর্থাৎ পাকিস্তান হলো আর ভারত হলো, তো ওই সময়টাতে জানেন যে কতগুলো এলাকাতে ভীষণ রকম দাঙ্গা শুরু হলো, বিশেষ করে কলকাতাতে এবং পাকিস্তানের পাঞ্জাবে। তো এই যে ভয়াবহ দাঙ্গা, সেই দাঙ্গার পরিণতির সম্পর্কে যদি আপনি একটু আন্দাজ করতে চান, তাহলে খুশবন্ত সিংয়ের একটা বিখ্যাত বই রয়েছে, সেটার নাম হলো ট্রেন টু পাকিস্তান। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ ভয়াবহ দাঙ্গা হয়েছিল। আমাদের বাংলাদেশেও কিন্তু দাঙ্গা হয়েছিল, তবে সব এলাকাতে নয়, নোয়াখালীতেও। এবং সেই দাঙ্গার পর, মানে এটা এতটা সিরিয়াস ভারতের কাছে ছিল যে সেই দাঙ্গার পর ইন 1946 সনে মহাত্মা গান্ধী তিনি মানে নোয়াখালীতে এসেছিলেন এবং সেখানে একটা আশ্রমও তিনি তৈরি করেছিলেন। এবং বলা হয়ে থাকে যে বাঙালিরা তার প্রতি এতটা বিরক্ত ছিল যে সেই আশ্রম থেকে সেই তার ছাগল বাঙালিরা নিয়ে গিয়েছিল, এরকম কথাবার্তা হচ্ছে। তো এনিওয়ে, তো এই যে নানা রকম যে দ্বন্দ্ব ফ্যাসাদ, দাঙ্গা হাঙ্গামা, এত কিছুর মধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তান, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ নাম নিয়ে আলাদা একটা রাষ্ট্র হলো, আর ভারত একটা আলাদা রাষ্ট্র হলো। এখানে প্রথম গভর্নর জেনারেল হিসেবে মোহাম্মদ আলী জিন্নাহ আসলেন এবং তার অধীন একটা সংসদীয় গণতন্ত্র টাইপের একটা কিছু হওয়ার চেষ্টা হলো পাকিস্তানে। আর অন্যদিকে ভারতে প্রথম দিন থেকে সেখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এখন যেটা চলছে, এভাবে চালু হলো এবং সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের প্রধান হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তো ওই সময়টাতে সেই 1947, 48, 49, এই 3টি বছর ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল মাইগ্রেশন। বহু সংখ্যক মানুষ ভারত ছেড়ে পাকিস্তানে আসছিল, মুসলমানরা। এর কারণ হলো ভারতের অর্থনীতি তখন ভালো ছিল না, আর বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে কিছু সংখ্যক হিন্দুরা ভারত যাচ্ছিল এবং তারা বলতে গেলে বাধ্য হয়ে যাচ্ছিল। এর কারণ পূর্ববঙ্গ এবং পশ্চিম পাকিস্তান, এই উভয় অঞ্চলের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এটা হিন্দুদের ফেভারে ছিল। কিন্তু সেই হিন্দু জমিদারি প্রথা উঠে যাওয়া,
এবং পাকিস্তান রাষ্ট্রের মধ্যে হঠাৎ করে উগ্র মৌলবাদ মাথা ছাড়াতে উঠছে, এই ভয়ে অনেক হিন্দু দেশ ছেড়ে দেখা গেল ভারতে চলে যাচ্ছিল। তো পাকিস্তান থেকে যে সকল হিন্দুরা, ইভেন শিখ যারা আছেন, অন্য ধর্মাবলম্বী মুসলমান ছাড়া, তারা ভারতে যেভাবে যেতে চাচ্ছিল, তাদেরকে নেওয়ার জন্য ভারত সরকারের একটা বিরাট বাজেট ছিল এবং বর্ডার একদম উন্মুক্ত ছিল এবং তাদেরকে সেই প্রত্যাগত পাকিস্তান থেকে যারা ভারতে যেতে চায় তাদেরকে রিসিভ করার জন্য ভারতের কর্মকর্তারা উন্মুখ হয়ে পড়ে থাকতো। তো সেই দিক থেকে পূর্ব পাকিস্তান থেকে যারা যাচ্ছিল তারা ঠিক এই ওয়ার্ম রিসেপশনটা পায়নি, হিন্দুরাও পায়নি, এমনকি যে সকল মুসলমানরা খুব অল্প পরিমাণ যাওয়ার চেষ্টা করেছিল তারাও সেই রিসেপশনটা পায়নি। অধিকাংশ সীমান্তে প্রায় বন্ধ করে রাখা হয়েছিল যাতে সহজে বাঙালিরা যেতে পারে না। তো এই বিষয়টা নিয়ে যখন পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞাসা করা হলো, তিনি তখন বললেন যে বাংলাদেশের যে জন্মটা, এটা হয়েছে একটা বাই অ্যাক্সিডেন্ট, এটা হওয়ার কথা না, এটা ভারতের অংশ ছিল, আগামীতে ভারতের অংশ হবে, ফলে ওখান থেকে যারা আসছে তাদের তো আসার দরকার নেই। আমরা আর কিছুদিন পরে যখন ওটা ভারতের অংশ হয়ে যাবে তখন তো তারা ওই দেশেই থাকতে পারবে ওদের মতো করে, কাজেই এখানে এই মাইগ্রেশনটা আমি আসলে অ্যালাউ করব না। তো এই যে তার যে মন মানসিকতা, এই মন মানসিকতার উপর ভিত্তি করে যে একটা ডক্ট্রিন তৈরি হয়েছিল, সেটিকে বলা হয় নেহরু ডক্ট্রিন। এবং যখনই নেহরু ডক্ট্রিন হয়েছিল ঠিক একই সময় কিন্তু বার্মা অ্যাক্ট, এই যে মায়ানমার অঞ্চলে যে আমেরিকার আধিপত্য, এটাও কিন্তু ওই সমসাময়িক, অর্থাৎ বলা হয়ে থাকে যে নেহরু ডক্ট্রিনের সময়কাল 1953 সন, আর বার্মা অ্যাক্টেরও সময়কাল 1953 সাল, একই সঙ্গে কিন্তু দুটো জিনিস হয়েছে। তো সেই বার্মা অ্যাক্ট যেভাবে এখন এই 2025 সনে এসে আমাদের গলার কাটা হয়ে দেখা দিয়েছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে, একইভাবে নেহরু ডক্ট্রিন বাস্তবায়ন করার জন্য ভারত কিন্তু এই সময়টিকে সবচেয়ে তারা মোক্ষম এবং উল্লেখযোগ্য সময় হিসেবে মনে করছে। আমরা 1971 সনে মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অবশ্যই অস্বীকার করি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো ভয়, দুটো মেজর ভয়। একটা হলো হায়দ্রাবাদে যে ঘটনা ভারত ঘটিয়েছে, আর সিকিমে যে ঘটনা ঘটেছে, এই দুটো প্রদেশ বা রাজ্য, দেশীয় রাজ্য, তারা যেভাবে দখল করে নিয়েছে, এটা আমাদের জন্য আতঙ্ক। অন্যদিকে কেন্দ্রীয় সরকার যেভাবে কাশ্মীরের উপর জুলুম অত্যাচার করে মুসলমানদের উপর, যেভাবে আসামের মুসলমানদের উপর যেভাবে জুলুম অত্যাচার করে, সেদিক থেকে আমরা বাংলাদেশে যারা আছি, আমাদের জন্য ভারত সবসময় একটা মানসিক যন্ত্রণা তৈরি করে রেখেছে। ফলে এই বাংলাদেশে সেই 1947 থেকে এখন অবধি ভারত বিরোধী একটা মনোভাব কিন্তু সবসময় ছিল। আর অন্যদিকে যারাই ভারতের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছেন বা যাকে বলা হয় ভারতের তাবেদার হওয়ার চেষ্টা করেছেন, ভারত বন্ধু হওয়ার চেষ্টা করেছেন, আমাদের দেশের সাধারণ মানুষ তাদেরকে কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। তো এনিওয়ে, সেই কাগজ কলমের যে কথা, সেই কথার বাইরে যেটি হলো যে যেহেতু আমরা একটা ল্যান্ড লক কান্ট্রি, আমাদের সমুদ্র আছে, কিন্তু সমুদ্রের মহীসোপান পাড়ি দিলেই যে জলভূমি, সেই জলভূমির উপর ভারতীয় নৌবাহিনীর একছত্র আধিপত্য। ভারত যদি আমাদের কর্ণফুলীর মোহনায় যে মহীসোপান রয়েছে তার একটু অদূরে তাদের নৌবাহিনী মোতায়েন করে, তাহলে আমরা একটু নড়তে পারবো না। আবার অন্যদিকে নাফ নদীর যে অংশটি গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, কক্সবাজার থেকে শুরু করে সেই টেকনাফ যে অঞ্চলের সঙ্গে মায়ানমারের সীমান্ত রয়েছে, সেখানে মায়ানমার আর্মি, মায়ানমার নেভি, তারা যদি সেখানে শক্তি প্রয়োগ করে, আমরা এখনও সেটা মোকাবেলা করার মতো অবস্থায় আছি কিনা এটা বাংলাদেশ নেভি বলতে পারবে। কিন্তু নেভির বাইরে গিয়ে যদি এয়ার ফোর্স বলেন, তারপরে মিলিটারি ফোর্স, যেটাকে আমরা স্থলবাহিনী বলি, আমরা এখন মায়ানমারের চাইতে অনেক অনেক পিছিয়ে আছি। তাহলে চিন্তা করুন যে সমুদ্রে একদিকে মায়ানমার, একদিকে ভারত, এটা বাদ দিলে আমাদের চারিদিকে যে মানে দেশগুলো রয়েছে, সেই দেশ মায়ানমার বলেন, আরাকান আর্মি বলেন, ভারত বলেন, সব মিলিয়ে ইটস এ ল্যান্ড লক কান্ট্রি। তো ভূমি দ্বারা আমাদেরকে একেবারে তালা চাবি দিয়ে আটকে রাখা হয়েছে এবং যার একটা বিরাট অংশ, সম্ভবত 98% আমাদের সীমান্ত
ভারতের সঙ্গে। তো সেই ভারতের সেই সীমান্তে থাকার কারণে আমাদের মধ্যে আতঙ্ক, ভয়, আবার ভারতের যে দাদাগারি, এটা আমাদেরকে মেনে নিতে হয়েছে। যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন কিংবা আমাদের সেনাবাহিনী যারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে আমাদের সঙ্গে যদি ভারতের মানে কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট হয় মিলিটারি পয়েন্ট অফ ভিউ, আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো। এটা আপনি আমি না বুঝলে, আমরা অনেকে জিহাদ করতে চাই, অনেকে যুদ্ধ করতে চাই, কিন্তু আমাদের সেনাবাহিনী তারা খুব ভালো করে জানে যে এই মুহূর্তে ভারতের সঙ্গে বা মায়ানমারের সঙ্গে যদি আমাদের সত্যিকার যুদ্ধ লাগে, তাহলে আমরা কয় ঘন্টা, কয় দিন, কয় বছর টিকতে পারবো। মধ্যপ্রাচ্যে হামাস যে কাজটা করছে বা হামাস যেভাবে পারছে, আমাদের এই ধরনের যুদ্ধের ইতিহাস, হামাসের এই যুদ্ধের ইতিহাস অন্ততপক্ষে ৬-৭ হাজার বছর আগের। মানে বংশগতভাবে, জেনেটিকভাবে তাদের মধ্যে সেই যুদ্ধের অভ্যাস আছে। হুতিরা যুদ্ধ করছে, তাদের একই অবস্থা। সেই ইয়ামেনের হাদ্রামৌত থেকে শুরু করে সিরিয়া, সেই সিরিয়ার বনু মামালিক, তারপরে আপনার এখানে জেরুজালেম, তারপরে নাবলুস, এরপর পশ্চিম তীর, গাজা, এই এলাকায় যে বনি ইসরায়েলিদের যে ইতিহাস, আর্য ইতিহাস, সেমেটিক ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে যদি আপনি বাংলাদেশের দ্রাবিড় সভ্যতার ইতিহাস বর্ণনা করেন, তাহলে দেখবেন যে আমরা আসলে যুদ্ধ কখনো করিনি। মূলত বিভিন্ন যে সকল যোদ্ধা জাতি, তারা যখনই আসছে, আমরা একেবারে দ্বিধা আসছে আত্মসমর্পণ করেছি। কেবলই মাত্র 1971 সনে আমরা যুদ্ধ করেছি, এর বাইরে আমরা আসলে যুদ্ধ করিনি। তো এই ইতিহাস আপনাকে জানতে হবে। তো সেই ইতিহাসের কারণে কি হচ্ছে, ভারত সম্পর্কে আমাদের ভীতি সেই 1947 থেকে আজ অবধি প্রবলভাবে তাড়া করছে। এবং এরই মধ্যে 2009 থেকে একেবারে 2025 পর্যন্ত ভারতের যে আধিপত্যবাদ, যখন আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, এটি রীতিমতো এস্টাবলিশড হয়ে গিয়েছিল। এটি নিয়ে বলার কিছু ছিল না, চিন্তা করার কোনো বিকল্প ছিল না। আমরা যেটা মনে করতাম যে এখন আওয়ামী লীগ মানেই ভারত, এবং ভারত এখানে যা ইচ্ছে তাই করতে পারছে। নরেন্দ্র মোদী যেভাবে ইচ্ছে সেভাবে আসতে পারছেন, যেতে পারছেন, এবং সেটা তারা করেছেনও। বাংলাদেশের সঙ্গে তাদের যে 2009 থেকে 25 পর্যন্ত যে সকল বাণিজ্যিক চুক্তি হয়েছে, সামরিক চুক্তি হয়েছে, যে সকল অর্থনৈতিক কৌশলগত চুক্তি হয়েছে, তো সেইগুলো মানে ভারতের জন্য, অর্থনীতির জন্য, ওই দেশটির জন্য একটা ম্যাগনা কার্টা। ভারতের 7 সিস্টার্সকে নিয়ে, তিব্বত নিয়ে, কিংবা সিকিমের যে অংশটি নিয়ে চীনের সঙ্গে ভারতের বিরোধ রয়েছে, সেই ক্ষেত্রে ভারতের 1 নম্বর মাথা ব্যথা হলো বাংলাদেশের এই ভূখণ্ড। এবং এখানে বার্মা অ্যাক্ট হোক কিংবা আরাকান আর্মি সেই মিয়ানমারে তারা ক্ষমতা দখল করুক, অথবা মিয়ানমারের জান্তা সরকার, সামরিক সরকার এখন যেভাবে আছে, তারা যেভাবে ক্ষমতায় সেভাবেই থাকুক, তাতে করে এই যে বাংলাদেশের সম্পর্কে তাদের যে আতঙ্ক, ভারতের আতঙ্ক, দিল্লির আতঙ্ক এক চুলও কমেনি। ফলে কৌশলগত কারণে বাংলাদেশকে নিয়ে যেমন তারা খুব চিন্তিত, আর এখানে এই কৌশলগত কারণেই ভারত আওয়ামী লীগকে তাদের 1 নম্বর জানি, মানে হৃদয়ের, পরাণের, কলিজার যে বন্ধু, সেই বন্ধু হিসেবে তারা গ্রহণ করেছে। মাঝে মধ্যে আওয়ামী লীগের সঙ্গে বঙ্গবন্ধুর জমানা থেকে বারবার ভুল বোঝাবুঝি হয়েছে, 1996 সনেও হয়েছে। শেখ হাসিনার কে তারাই মানে মনে করেছিল যে যেভাবে তারা শেখ হাসিনাকে চালাতে চাচ্ছিলেন 96 থেকে 2001, শেখ হাসিনা আসলে ওইভাবে চলতে চাননি। ফলে 2001 সনে ঠিক গণতান্ত্রিক পদ্ধতিরই ক্ষমতার পালাবর্তন হয়, এবং সেখানে শেখ হাসিনা তো মুখে কোনো কিছু আটকায় না, তিনি পার্লামেন্টে উঠে বলে দিলেন যে আমার কাছে এভাবে গ্যাস চেয়েছিল। তো সেই গ্যাস পরবর্তীতে আমরা দেখলাম যে 2001 সনে টাটা স্টিল কোম্পানিকে বাংলাদেশে গ্যাস দেওয়ার জন্য, জমি দেওয়ার জন্য সেই বিশাল তোড়জোড় হলো। কিন্তু শত চেষ্টা করে সেই জিনিসটা তখন আসলে আওয়ামী লীগ করতে দেয়নি। তো এই কারণে ভারত আসলে আওয়ামী লীগকে ওই মুহূর্তে বিশ্বাস করতে পারেনি। কিন্তু পরবর্তীতে 1/11-এর পরে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হলো, বা 2001 থেকে 2006 সনে বিএনপি জমানাতে ভারত যে হিসাবপত্রগুলো, তাতে দেখলো যে 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা একটু এদিক ওদিক করলেও আওয়ামী লীগ তাদের জন্য নিরাপদ ছিল। আর 2001 সন থেকে 2006 সনে বিএনপি তাদের ব্যাপারে অনেক লিবারেল ছিল, কিন্তু শেষমেশ বিএনপি আসলে তাদেরকে কিছুই দিতে পারেনি। জনগণকে বাগে রেখে, ভারতের পক্ষ অবলম্বন করে সেটা তো পারেনি। অতিরিক্ত যে জঙ্গিবাদ চালু হয়েছে,
অতিরিক্ত যে বাংলা ভাই, আনসারুল্লাহ বাংলা টিম, শায়েখ আব্দুর রহমান, এই নামগুলো যখন তৈরি হয়ে গেছে, এটি ভারতের জন্য একটা রীতিমতো যাকে বলা হয় মৃত্যু ঝুঁকি। এর কারণ হলো আমাদের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে বিশাল মুসলিম জনগোষ্ঠী বসবাস করে। ফলে বাংলাদেশে যদি একটা মুসলিম উগ্রবাদী সংগঠন ক্ষমতায় থাকে, বা এখানে যদি অনেকগুলো লস্করে তৈয়বার মতো শক্তিশালী ইসলামী সংগঠনগুলো তৈরি হয়ে যায়, তাহলে ভারত তার অখণ্ডতা বজায় রাখতে পারবে না। এই সেভেন সিস্টার্সে গণ্ডগোল লাগবেই। ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই এলাকাগুলো ভীষণ রকম অস্থির হয়ে যাবে। ফলে কি হলো, সেই 111-এর সময় থেকে, 111 ঘটিয়েছে ভারত, এবং 111-এর সময় থেকেই আওয়ামী লীগকে তারা আবার পুনরায় বেছে নেয়। আবার এই যে 2023-24 থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়ে যায় মূলত চীনকে কেন্দ্র করে। শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছেন ভারতের বলয় থেকে বের হয়ে একটা আলাদা স্বতন্ত্র বজায় রাখার জন্য, কিন্তু সেটা পারেননি। অন্যদিকে ভারতও তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই যে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, এই ডিপ স্টেট পলিসির সময় তারা চোখ বুজে থেকেছে। তো এখন আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে ভুল বোঝাবুঝি, এটা দূর হয়ে গেছে। ভারতও বুঝতে পেরেছে, আওয়ামী লীগও বুঝতে পেরেছে। এখন সেটা বাংলাদেশের পক্ষ হোক বিপক্ষ হোক, সেটা আলাদা বিষয়, কিন্তু তাদের মধ্যে যে এখন সম্পর্কটা, সেই সম্পর্কটা অনেকটা যাকে বলে হরিহর আত্মার মতো হয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশে এখন নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন চলে আসছে, নির্বাচনের জোয়ার বইছে, এবং কোনোভাবে যদি নির্বাচন হয়, এখানে বিএনপি শক্তিশালী দল হিসেবে সরকার গঠনের সম্ভাবনা খুব প্রবল। আর এখানে জামাত এই গত 14 মাসে এতটা শক্তিমত্তা অর্জন করে ফেলেছে যে বিএনপি যদি জয়লাভ করেও সেই সরকার কতদিন টিকবে এটা বলা যাচ্ছে না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জামাতের প্রভাব একেবারে জ্যামিতিক হারে বাড়তে থাকবে। এবং 6 মাস পরে, 1 বছর পরে, অর্থাৎ নির্বাচনের 6 মাস বা 1 বছর পরে যদি আবার বিএনপি সরকারের পতন হয় এবং জামাত যদি একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে ফেলে এবং তারা যদি আবার রাষ্ট্র ক্ষমতা আসে, এটা ভারতের জন্য একটা জাস্ট লাইক এটা দ্বিতীয় আফগানিস্তান হয়ে যাবে, এবং ভারতের জন্য মানে এতটা বিব্রতকর যে ভারতের বড় বড় নেতাদেরকে এসে জামাতের আমিরের পায়ের কাছে এসে বসে থাকতে হবে। এবং এটা যে বিএনপিকে ক্ষমতায় আসার পর দ্বিতীয় বিপ্লব হবে, নট লাইক দ্যাট, এই বিপ্লবটা এখনও হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটাই হলো ভারতের যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, পত্রপত্রিকা রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে। তো গোয়েন্দা রিপোর্ট আমরা জানি না, কিন্তু ভারতের পত্রপত্রিকা, মিডিয়া, ইউটিউব, সোশ্যাল যে সকল মিডিয়া রয়েছে, সেখানে যে সকল আলাপ আলোচনা হচ্ছে, এইভাবেই আসলে ভারত বাংলাদেশকে চিত্রিত করার চেষ্টা করছে, যেখানে একটি দক্ষিণপন্থী গ্রুপের দ্রুত উত্থান হচ্ছে, এবং এই উত্থানটা তাদের উত্থানটা আগে হবে, তারা রাষ্ট্র ক্ষমতা আগে দখল করবে, না বিএনপি ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা লাভ করবে, এই বিষয়টি 50-50 এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা বাংলাদেশে বসে অনেক কিছু আমরা যেভাবে দেখি, আসলে বিশ্ব মিডিয়া বা বিশ্বের যে কূটনৈতিক সূত্রগুলো তারা অন্যভাবে দেখে। তো সেই দিক থেকে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেটাও ভারতের জন্য একটা বিরাট সমস্যা, বিকজ বিএনপির সঙ্গে এখনও পর্যন্ত তাদের কূটনৈতিক লেভেলে কোনো সমঝোতা হয়নি। বিএনপি ক্ষমতা আসার পর হয়তো একটা সমঝোতার চেষ্টা হবে, কিন্তু সেটা যে ফলপ্রসূ হবে, নট লাইক দ্যাট। অন্যদিকে জামাত বা অন্যান্য যে সকল ইসলামপন্থী, তাদের সঙ্গে হয়তো সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটি দিল্লি আসলে হজম করতে পারবে না, কোনো অবস্থাতে হজম করতে পারবে না। ফলে কি হলো, দিল্লি এবং ভারতের যে সকল মানে ডিপ স্টেট ক্রিয়ানক তৈরি করার যে মেশিনারিজগুলো রয়েছে অন্যান্য দেশে, তো সেটা এখন বাংলাদেশের উপর একেবারে তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে, এবং খুব দ্রুত তারা জানে যে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন অবশ্যম্ভাবী। তো সেক্ষেত্রে যেন ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো, সেগুলো যেন প্রাধান্য পায়, তার জন্য ভারত এখন বলতে গেলে কোমরে গামছা বেঁধে বা উঠে পড়ে লেগেছে। আর এতে করে কার কপাল পড়বে আর